গল্পের শুরুতে আমরা এক পৃথিবী সম্পর্কে জানতে পারি যেখানে অনেক ভ্যালি আছে, যেখানে দামি দামি ধন লুকানো থাকে, কিন্তু প্রতিটা ভ্যালি শক্তিশালী আত্মা বা স্পিরিট দ্বারা রক্ষা করা হয়। এই কারণে ট্রেজার হান্টারদের পেশা তখন খুবই সম্মানিত হয়ে যায়, কারণ একজন ট্রেজার হান্টারই সেই ধন খুঁজে বের করে নিজের করে নিতে পারে। সময় যায়, বছর কেটে যায়, আমরা দেখি সেই বন্ধুদের একজন বড় হয়ে এখন একা রাস্তায় হাঁটছে আর নিজের শৈশবের সুন্দর স্মৃতি মনে করছে। আমরা জানতে পারি এই ছেলেটার নাম ক্রে এবং সে এখন হান্টার হলে যাচ্ছে। ক্রে ক্ল্যান বিল্ডিংয়ে পৌঁছে যায় এবং সেখানে অনেক হান্টারের লম্বা লাইনে দাঁড়ায়। সবাই চেষ্টা করছে কোনো বড় ক্ল্যানে জায়গা পাওয়ার জন্য। অপেক্ষা করতে করতে সেখানে এক মেয়েও থাকে। সে ক্রেকে দেখে তার কাছে আসে এবং নিজের পরিচয় দেয়। সে বলে আশেপাশের সবাই খুব টেনশন আর রুড লাগছিল, কিন্তু ক্রে শান্ত ছিল, এই কারণে সে তার সাথে কথা বলতে এসেছে। সে আরও বলে সে একজন স্বাধীন হান্টার, 4th র্যাঙ্কে আছে, কিন্তু সে কোনো পার্টি বা ক্ল্যানে যোগ দিতে চায়, কারণ একা একা সে বড় বড় ট্রেজার ধরতে পারছে না। ঠিক তখনই আরেকজন হান্টার নাম গ্রেগ তাদের কথা শুনে ফেলে এবং তাকে নিয়ে হাসাহাসি করে বলে, তুমি একা কিভাবে ট্রেজার নেবে? তুমি তো অনেক দুর্বল, বড়জোর তুমি শুধু বিগিনার লেভেলের ট্রেজারই সামলাতে পারবে। তার কথায় মেয়েটা রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া এত বেড়ে যায় যে প্রায় মারামারি হয়ে যাচ্ছিল, কিন্তু তখন একজন গার্ড এসে তাদের থামিয়ে দেয় এবং বলে যদি তারা ঝামেলা করে তাহলে ক্ল্যান রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। তারা সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় এবং বলে এটা শুধু মজা ছিল। এরপর সবাই ভিতরে চলে যায়। এরপর ক্রে র্যালফকে বোঝাতে শুরু করে ক্ল্যান আর পার্টির পার্থক্য। সে বলে ক্ল্যান হচ্ছে অনেকগুলো পার্টির একসাথে বড় ইউনিয়ন, আর পার্টি হলো কিছু স্বাধীন হান্টারদের ছোট দল যারা একসাথে কাজ করার জন্য জোট বাঁধে। যে ক্ল্যানটার সামনে তারা দাঁড়িয়ে আছে তার নাম ফার্স্ট স্টেপস ক্ল্যান, যা পুরো রাজধানীর সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ক্ল্যানগুলোর মধ্যে একটা। রুট এটা শুনে বেশ অবাক হয়ে যায় এবং ভাবে তুমি এসব এত ভালো জানলে কিভাবে? তখন ক্রে তাকে আরও অবাক করে দিয়ে বলে এটা আসলে তার এখানে পঞ্চমবার আসা। এটা শুনে রুট পুরোই চমকে যায়। পরে সে ক্ল্যানের ভেতরের একটা পার্টি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ক্রে তাকে বলে আর্কস পার্টির কথা আর বলে এই পার্টির লিডার আর ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী হান্টারদের একজন। সে 7th র্যাঙ্কে পৌঁছে গেছে, তবে দুঃখের বিষয় হলো এখন তারা নতুন কোনো হান্টার নিচ্ছে না। ঠিক তখনই রুট একটা খালি চেয়ার দেখে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু গ্রেগ মাঝখানে কথা কেটে বলে এই চেয়ারটা কার জানো না? এটা সরোফুল সোলস পার্টির জায়গা। এরা ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী পার্টি। শুধু তাই নয়, এরা ক্ল্যানের সবচেয়ে পুরনো পার্টি এবং ক্ল্যানের প্রতিষ্ঠাকাও এরা। এ কথা শুনে ক্রে নিজের অতীতের কথা মনে পড়ে যায়। সে মনে করে সরোফুল সোলস আসলে তার শৈশবের বন্ধুদের পার্টি ছিল। ক্রে যখন এই সব ভাবনায় ডুবে থাকে তখন হঠাৎ একজন হান্টার চিৎকার করে বলে যে সে সরোফুল সোলসে যোগ দিতে চায়। ঠিক তখনই ক্ল্যানের একজন স্বাধীন হান্টার টিনো সেখানে এসে হাজির হয়। ওই হান্টারকে শাস্তি দিতে চায় কারণ সে পার্টিটাকে অপমান করেছে। ঠিক মারামারি শুরু হওয়ার আগেই টিনো ভিড়ের মধ্যে ক্রেকে চুপচাপ সরে যেতে দেখে ফেলে। সে শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে এবং বলে কবে থেকে এখানে আছো লিডার? এটা শুনে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ তারা জানতে পারে ক্রেই আসলে সরোফুল সোলসের লিডার। শুধু তাই নয়, সে 8ম র্যাঙ্কের হান্টার, মানে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে ক্রে নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় খুশি না হয়েও বরং একটু দুঃখই পায়। এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় ক্রে আর তার বন্ধুদের পার্টি শুরু করার প্রথম দিকের দিনগুলো। তারা তখন বয়সে ছোট হলেও খুব দ্রুত বিগিনার লেভেলের ট্রেজারগুলো ধরে ফেলত। একদিন ক্রের পিছনে একটা বিশাল দানব এসে পড়ে। তার একজন বন্ধু চিৎকার করে তাকে সতর্ক করে, কিন্তু ভয়ে ক্রে একদম নড়তে পারে না। তখন আরেক বন্ধু সামনে লাফিয়ে গিয়ে সেই দানবটাকে মেরে ফেলে। তারপর সে ক্রেকে বলে আমি বুঝেছি তোমার প্ল্যান। তুমি ইচ্ছে করেই নিজের জীবন ঝুঁকিতে ফেলে বেইট হয়েছ যাতে আমি দানবটাকে মারতে পারি। তুমি তো সত্যিই একজন প্রফেশনাল হান্টার ক্রে। কিন্তু আসলে ক্রে নিজেও জানত না যে ওই দানবটা তখন সেখানে ছিল। সময় যেতে যেতে ক্রে বুঝতে পারে তার সব বন্ধুরই আলাদা আলাদা বিশেষ প্রতিভা আছে, শুধু সে নিজে ছাড়া। সে সবসময় মনে করত সে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল। এই কারণেই সে সিদ্ধান্ত নেয় পার্টি ছেড়ে চলে যাবে, যাতে তার কারণে তাদের কোনো ক্ষতি না হয়। সে তার বন্ধুদের এই সিদ্ধান্ত জানায় এবং এতদিন তাকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদও দেয়। কিন্তু অবাক করার বিষয়, তারা তার কথা একদমই গুরুত্ব দেয় না, বরং উল্টো তারা তাকে পার্টির লিডার বানিয়ে দেয়। কারণ তাদের ধারণা ছিল অন্য পার্টির সাথে কথা বলার সময় তার স্পিচ দেওয়ার ক্ষমতা তাদের কাজে লাগবে। এইভাবে ক্রে নিজের অজান্তেই পার্টির লিডার হয়ে যায়, যদিও সে নিজেও বুঝতে পারত না কেন তাকে এই পজিশন দেওয়া হলো এবং তার শক্তি আদৌ সেই জায়গার যোগ্য কিনা। এখন বর্তমান সময় ফিরে আসলে দেখা যায় আর্ক ক্রের চিন্তায় ভাঙন ঘটিয়ে বলে তুমি তো জিনিয়াস ক্রে। তুমি আমাদের সবাইকে ক্ল্যান ইউনিফর্ম পরিয়ে রেখেছিলে আর নিজে ছদ্মবেশে হান্টারদের মধ্যে ঘুরে দেখছিলে কে যোগ দেবার যোগ্য। কিন্তু আসলে সত্যিটা ছিল একদম সাধারণ। ক্রে সেদিন ঘুম থেকে দেরি করে উঠেছিল, তাই ক্ল্যানের পোশাক পরতে পারেনি। সে যখন এটা বলে আর্ক সেটা বিশ্বাসই করতে চায় না, বরং সে ধরে নেয় ক্রে আসলেই একজন খুবই বুদ্ধিমান লিডার। এই সুযোগে ক্রে জিজ্ঞেস করে আমি যদি কাউকে রেকমেন্ড করি তাহলে কি তুমি তাকে নেবে আর আমাকে বাড়ি যেতে দেবে? আর্ক বলে অবশ্যই, আমি তোমার জাজমেন্টে বিশ্বাস করি। এখন নতুন হান্টারের দরকার না হলেও তোমার রেকমেন্ডেশন আমি নেব।
এটা শুনে টিনো খুব এক্সাইটেড হয়ে যায়। সে মনে করে ক্রে নিশ্চয়ই তাকে সিলেক্ট করবে, কারণ সে ভোল্টো লিজের অধীনে ট্রেনিং নিয়েছে। কিন্তু ক্রে কারোর যোগ্যতা বুঝতে না পারায় শেষ পর্যন্ত অন্য একজন হান্টারকে বেছে নেয়। আসলে সে পুরো সিদ্ধান্তটাই ভাগ্যের ওপর ছেড়ে দেয়। সে সেই হান্টারকেই নেয় যে আগে টিনোর সাথে ঝগড়া করছিল। পরে জানা যায় তার নাম গিলবার্ট, যার কুখ্যাত উপাধি হল দ্য সোর্ড অফ টর্মেন্ট। তখন ক্রে তাকে বলে, আমি তোমাকে আর্কের পার্টিতে রেকমেন্ড করব, কিন্তু আগে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি গিলবার্ট, একজন প্রফেশনাল হান্টার কখনো হারে না, ঠিক আমার মতো। আমি 8ম র্যাঙ্কে পৌঁছেছি, আর এখনো পর্যন্ত আমি কখনো হারিনি। সবাই ক্রের শক্তি দেখে অবাক হয়ে যায়, কিন্তু আসলে সত্যিটা হলো ক্রে কখনোই কোনো রিয়েল যুদ্ধ করেনি, তাই হারারও সুযোগ হয়নি। এরপর ক্রে হঠাৎ করে তার একটা পুরনো রিং মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, আর সব হান্টারদের বলে যে এই রিংটা পাবে সে আমাদের সাথে যোগ দেবে, আর রিংটাও তারই থাকবে। এই কথা শোনার সাথে সাথেই পুরো জায়গায় বিশাল ঝগড়া শুরু হয়ে যায়। সবাই রিংটা পাওয়ার জন্য একে অপরের সাথে লড়াই করতে থাকে, আর পুরো বিল্ডিংটা একদম বিশৃঙ্খল হয়ে যায়। ক্রে চুপচাপ সেখান থেকে চলে যায়। এইভাবেই দিনটা শেষ হয়ে যায়। পরের দিন সকালে সবাই খুব অবাক হয় যখন তারা খবর পায় যে হান্টারদের ঝগড়ার কারণে গিল্ড বিল্ডিং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর শোনা যায় গিল্ড মাস্টার নিজে ক্রেকে দেখতে চাচ্ছেন। ক্রে প্রথমে যেতে চায় না, বরং বলে আর্ক জন যায়, কিন্তু ইভা তাকে জানায় যে গিল্ড মাস্টার স্পষ্টভাবে ক্রেকেই দেখেছেন। এটা শুনে ক্রে একটু টেনশনে পড়ে যায়, আর কোনো উপায় না দেখে বাধ্য হয়। গিল্ড মাস্টারের সাথে দেখা হলে ক্রে প্রথমে বিল্ডিং ক্ষতির জন্য ক্ষমা চায়। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি, শুধু জিনিসপত্রের ক্ষতি হয়েছে। গিল্ড মাস্টার বলে, আমি কিছু করতে পারবো না, কারণ কেউ কোনো অভিযোগ করেনি। তবে ফার্স্ট স্টেপস ক্ল্যান যেহেতু সবার কাছে অনেক সম্মানিত, তাই ছোট হলেও একটা শাস্তি দিতে হবে। শাস্তি হিসাবে ক্রেকে একটা মিনিয়েল মিশন নিতে বলা হয়, যেসব বিরক্তিকর বা ঝুঁকিপূর্ণ কাজ সাধারণ হান্টাররা করতে চায় না। ক্রে এসব মিশন সম্পর্কে কিছুই জানত না, তাই সে এলোমেলোভাবে একটা বেছে নেয়। দুর্ভাগ্যবশত সেটাই ছিল সবচেয়ে কঠিন মিশন, 5 জন হান্টারকে উদ্ধার করা। তবুও ক্রে খুব একটা চিন্তা করে না, কারণ তার প্ল্যান ছিল মিশনটা আর্ক আর তার টিমের ওপর ছেড়ে দেওয়া। কিন্তু যখন আর্ক হেডকোয়ার্টারে ফিরে আসে, তখন টিনো রেগে গিয়ে জানায় যে আর্কের পার্টি রাজধানীর একজন নোবেলের মিশনে গেছে আর কয়েকদিন ফিরবে না। সে আরও বলে শেষ পর্যন্ত সেই ক্রের ছোড়া রিং জিতেছিল। এখন কোনো উপায় না পেয়ে ক্রে মিশনটা টিনোর হাতে দেয়, কিন্তু সে যখন জানতে পারে এটা একটা মিনিয়েল মিশন, তখন সে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবার চেষ্টা করে। তবে ক্রে তাকে তার ম্যাজিক চেন দিয়ে বেঁধে আবার ফিরিয়ে আনে। টিনো তখন অনুরোধ করতে থাকে যেন তাকে এই কাজটা না দেওয়া হয়। ক্রে টিনোকে বলে যে কাজটা একা করা খুব কঠিন, প্রায় অসম্ভবই বলা যায়। তাই সে তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করার জন্য আরও কিছু হান্টার নিয়ে আসব। এরপর কিছুক্ষণ পর রুট, গ্রেগ আর গিলবার্ট হেডকোয়ার্টারে এসে হাজির হয় ক্রের ডাকে সাড়া দিয়ে। টিনো তাদের দেখে আরও বিরক্ত হয়ে যায়, কারণ সে বুঝে ফেলে যে এবার তাকে একই মিশনে এদের সাথেই কাজ করতে হবে। ক্রে চুপচাপ দাঁড়িয়ে তাদের ট্রেনিং করা দেখছিল। এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন তারা প্রথমবার রাজধানীতে আসে, তখন ক্রের বন্ধুরা গিল্ডে রেজিস্ট্রেশন করতে চেয়েছিল, কিন্তু ক্রে বলেছিল, তোমরা চাইলে আমার ছাড়া রেজিস্টার করতে পারো, আমি তোদের শুধু ঝামেলাই বাড়াবো, আমাকে যেতে দে ভাই। কিন্তু তার বন্ধুরা একদমই রাজি হয়নি। তারা জোর করে তাকে বলেছিল যে সেই তাদের লিডার হয়ে থাকবে। এইভাবে তারা সবাই মিলে মোট 6 জন হয়ে গিল্ড অফ ক্ল্যান্সে নতুন পার্টি হিসেবে ঢুকে পড়ে। ক্রে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে, আমরা কি ফ্রিতে রেজিস্টার করতে পারবো? সে বলে, সাধারণত ফ্রিতে পার্টি নেই না, তবে কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকে। তোমরা এখন রেজিস্টার করতে পারো, আগে তোমাদের পার্টির নাম আর সিম্বল ঠিক করো। এটা শুনে ক্রে একটু টেনশনে পড়ে যায়, কারণ তাদের কোনো নাম বা সিম্বল কিছুই ছিল না। রিসেপশনিস্ট আবার বলে, পার্টির নাম আর এমব্লেম খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই পার্টির শক্তি আর পরিচয় প্রকাশ করে। তাই ভালোভাবে ভেবে একটা ইউনিক নাম বেছে নাও। অনেক চিন্তার পর ক্রে শেষ পর্যন্ত দ্য সরোফুল সোলস নামটা বেছে নেয় এবং একটা অদ্ভুত এমব্লেম এঁকে ফেলে। তার বন্ধুরা সেটা দেখে বলে, এটা তেমন ভালো নাম না, দেখতে বরং দুর্বল সোশ্যাল পার্টির মতো লাগছে, শক্তিশালী হান্টার পার্টির মতো না। কিন্তু ক্রে তখন সুযোগটা কাজে লাগিয়ে বলে, দেখলি তো, আমি তো ঠিকমতো একটা নামও দিতে পারি না, আমি তোদের লিডার হওয়ার যোগ্য না, আমার সাথে থাকাটা ঠিক না। কিন্তু তার বন্ধুরা তক্ষুনি কথা ঘুরিয়ে ফেলে। তারা বলে নাম আর এমব্লেম খুবই ইউনিক হয়েছে, তারা এটা পছন্দ করেছে। আসলে তারা এটা সত্যি ভালো লাগার জন্য নয়, বরং যাতে ক্রে তাদের ছেড়ে না যায় সে কারণেই বলছিল। এইভাবেই দ্য সরোফুল সোলস পার্টির জন্ম হয়, যা পরে ফার্স্ট স্টেপস ক্ল্যান তৈরির প্রথম ধাপ হয়ে দাঁড়ায়। গল্পটা আবার বর্তমান সময় ফিরে আসে, যেখানে ক্রে, টিনো আর অন্য হান্টারদের সাথে বসে আছে। তখন গিলবার্ট তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই 1000 কৌশলের হান্টার? তোমাকে দেখে তো তেমন শক্তিশালী মনে হচ্ছে না। এখানে জানা যায় যারা উচ্চ র্যাঙ্কে পৌঁছে যায় তাদের একটা বিশেষ টাইটেল দেওয়া হয়, আর ক্রে আসলেই ছিল হান্টার অফ 1000 ট্রিক্স, কারণ সে যে কোনো যুদ্ধে জেতার জন্য নানা ধরনের কৌশল ব্যবহার করতে পারত। এরপর ক্রে তাদের মিশনটা বোঝায় আর বলে, এই কাজটা হবে হোয়াইট উলভস ভ্যালিতে।
এই সেই ভ্যালি যেটা তুমি জিততে চাও রুট, এবার তোমার সেই ইচ্ছা পূরণের সময় এসেছে। আর তুমি একা থাকবে না। সে আরও বলে গ্রেগ, টিনো আর গিলবার্ট তোমার সাথে থাকবে। কিন্তু গিলবার্ট তক্ষুনি আপত্তি জানিয়ে বলে, না, আমি এটা মানি না। আমি এখনও বিশ্বাস করি না তুমি শক্তিশালী। মনে হচ্ছে তুমি আমাদের মজা করছো। আসলে আমি তোমার থেকেও অনেক শক্তিশালী, তাই আমি তোমার অর্ডার মানব না, ফলোও করব না। গিলবার্টের এই কথা শুনেও ক্রেস শান্তভাবে বলে, ঠিক আছে, তাহলে তুমি টিমে থাকবে না, আমরা তোমাকে ছাড়াই মিশন করব। সে আরও বলে, গ্রেগ যথেষ্ট শক্তিশালী, তোমাকে আমাদের দরকার নেই। এটা শুনে গিলবার্ট অপমানিত হয়ে ক্রেকে থামিয়ে দেয় আর বলে, আমি ডুয়েল চাই। যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি এই মিশন নেব এবং তোমার সব অর্ডার মানব। এখন টিনো সামনে এসে বলে, লিডারের সাথে তোমার লেভেলের ফাইট করার দরকার নেই, চাইলে আমার সাথে লড়ো। আমি লিডারের তুলনায় অনেক দুর্বল হলেও আমি নিশ্চিত তোমাকে হারাতে পারবো। গিলবার্ট রাজি হয়ে যায় আর দুজন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ক্রে পাশে দাঁড়িয়ে শুধু দেখছে আর ভাবছে কে জিতবে, কারণ দুজনেই একই লেভেলে, অর্থাৎ 4th র্যাঙ্কে। তবে টিনো অনেক কষ্ট আর কঠোর ট্রেনিং করে এই লেভেলে এসেছে, লিজের অধীনে, কোনো অস্ত্র ছাড়া, তাই তার সুযোগ বেশি থাকতে পারে। অন্যদিকে গিলবার্টের শক্তি মূলত তার লেজেন্ডারি তলোয়ার সোর্ড অফ টর্মেন্টের উপর নির্ভর করে। ঠিক তখনই টিনো মাঠে শক্তভাবে দাঁড়িয়ে ঘোষণা করে সে গিলবার্টের বিরুদ্ধে কোনো অস্ত্র ছাড়াই লড়াই করবে। সে হার না মানার সিদ্ধান্ত নিয়ে নিজেও তার তলোয়ার ফেলে দেয় আর হেসে বলে, অসম্ভব, একটা মেয়ে আমাকে কখনো হারাতে পারবে না। কিন্তু মুহূর্তের মধ্যেই সব বদলে যায়। টিনো একদম প্রথম আঘাতেই জোরে একটা ঘুষি মারে আর গিলবার্ট ধপ করে মাটিতে পড়ে যায়। তবুও সে হার মানে না, আবার উঠে দাঁড়ায়। কিন্তু টিনো আবারও তাকে শক্ত একটা আঘাত দেয়, এত জোরে যে সে আর দাঁড়াতে পারে না। টিনো ঠান্ডা গলায় বলে, যদি লড়াই করতেই চাও তাহলে তোমার তলোয়ার ব্যবহার করো, না হলে তুমি কখনো আমার লেভেলে পৌঁছতে পারবে না। গিলবার্ট তখন খুব কষ্ট পায়। সে তার শৈশবের কথা মনে করে, কেমন করে সে স্বপ্ন দেখত একজন প্রফেশনাল হান্টার হওয়ার। এখন সে 4th র্যাঙ্কে পৌঁছে ভাবত সে সফল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা তাকে দেখিয়ে দেয় তার থেকেও অনেক শক্তিশালী হান্টার আছে আর সে এখনও একদম শুরুতে। এই চিন্তা ভেঙে দেয় ক্রের কথা। ক্রে বলে, তুমি না আগে অন্য একটা পার্টিতে ছিলে, তারপর ওদের থেকে শক্তিশালী না বলে ছেড়ে দিয়েছিলে, তাই না? এটা শুনে গিলবার্ট চমকে গিয়ে বলে, তুমি এটা জানলে কিভাবে? তখন ক্রে খুব শান্তভাবে বলে, আমি প্রতিটা হান্টারের ব্যাপারে সব জানি। এ কথা শুনে গিলবার্ট ধীরে ধীরে ক্রের শক্তির উপর বিশ্বাস করতে শুরু করে। সে আগের ব্যবহারের জন্য আফসোস করে আর শেষে মিশনে যোগ দিতে রাজি হয়। এরপর তারা সবাই হোয়াইট উলভস ভ্যালির দিকে রওনা দেয় আর ক্রে অফিসে বসে মিশনের সব তথ্য আর সেই ভ্যালির ডিটেলস পড়তে থাকে। সেখানে লেখা ছিল, টম্ব আর ট্রেজার ভ্যালিগুলো মূলত ম্যানা আর এনার্জির মিশ্রণে তৈরি। ম্যানা হল এই পুরো পৃথিবীর অদৃশ্য শক্তি, কিন্তু হোয়াইট উলভস ভ্যালিতে এই এনার্জির পরিমাণ অনেক বেশি, তাই এটা সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটা। আগে যে নিকড়েগুলো এই জায়গা পাহারা দিত তাদের শিকার করে ফেলা হয়েছিল, কারণ তাদের চামড়া খুবই দামি ছিল। কিন্তু এখন সেখানে একটা রক্তমাখা নিকড়ে দেখা দিয়েছে, যা আরও বড় বিপদের ইঙ্গিত দেয়। ক্রে যখন সব পড়ে শেষ করে তখন সে বলে, ভাগ্য ভালো আমি যাইনি, না হলে এখন বড় বিপদে পড়তাম। ঠিক তখনই এভা তাকে বলে, আমি বুঝি না তোমার কাছে এত পুরনো অস্ত্র আর আর্টিফ্যাক্ট থাকা সত্ত্বেও তুমি কোনো মিশনে যাও না কেন? আর হ্যাঁ, তুমি এগুলো এত কিনো কেন যদি ব্যবহারই না করো? এরপর ক্রে তার সঙ্গীদের সাথে গিল্ডে বসে হোয়াইট উলভস ভ্যালি নিয়ে কথা বলে। সেখানে বলা হচ্ছিল এই ভ্যালিটা এতটাই বিপজ্জনক যে গিল্ড নাকি এর র্যাঙ্কিং 3 থেকে বাড়িয়ে 6 করতে ভাবছে। এই কথা শুনে ক্রিয়ের বুকের ভেতর ভয় ঢুকে যায়, কারণ এতে পরিষ্কার হয়ে যায় যে তার বন্ধুদের পক্ষে এই মিশন শেষ করা প্রায় অসম্ভব, যেখানে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শুধু 4th র্যাঙ্কে আছে। মিশনটা আবার পড়ে ক্রে চমকে যায় যখন দেখে যে যাদের উদ্ধার করতে হবে তারা নিজেরাই 5th র্যাঙ্কের হান্টার। এটা দেখে ক্রে খুব অপরাধ বোধে ভুগতে থাকে, কারণ সে বুঝতে পারে সে তার বন্ধুদের বড় বিপদে ফেলে দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাদের ভ্যালিতে ঢোকার আগেই পৌঁছাতে হবে। ক্রে তখন তার ম্যাজিক্যাল গেট খুলে প্রয়োজনীয় সব পুরনো অস্ত্র বের করে নেয়। এটা দেখে এভা রেগে গিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? ক্রে খুব স্বাভাবিকভাবে বলে, আমি একটু হাঁটতে যাচ্ছি। তারপর সে জানালা খুলে হঠাৎ করে তার ম্যাজিক্যাল ক্লোক পরে আকাশে উড়ে যায়। এটা দেখে এভা পুরোই হতভম্ব হয়ে যায়, কারণ ক্রে রাজধানীর ভেতরে একটা নিষিদ্ধ আর্টিফ্যাক্ট ব্যবহার করেছে। এই ক্লোকটা নিষিদ্ধ ছিল কারণ এটা কেউ কন্ট্রোল করতে পারে না, থামাতে পারে না, এমনকি ঠিকভাবে দিকও নিয়ন্ত্রণ করা যায় না। মানে এটা খুবই বিপজ্জনক। এখন স্পষ্ট হয়ে যায় ক্রেয়ের এই যাত্রা সহজ হবে না। এরপর গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় দ্য সরোফুল সোলস পার্টির প্রথম সপ্তাহে, যখন তারা নতুন অফিসিয়াল পার্টি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তারা একটা ট্যাভার্নে বসে সেলিব্রেট করছিল, কারণ তারা লেভেল 3 ট্রেজার কেভে একটা দানব মেরে ফেলেছিল, যদিও তাদের শক্তি তখনও সেই লেভেলের ছিল না। একজন পাশে
ক্রেশের হান্টার সেটা শুনে তাদের নিয়ে হাসাহাসি করে বলে, তোমরা তো বাচ্চা, এখনো বেসিক কাজই ঠিকমতো করতে পারো না। তখন পার্টির 2 জন মেম্বার তার সামনে একটা ব্যাগ খুলে দেয় আর ভেতর থেকে সেই দানবের কাটা মাথা বের করে দেখায়। এটা দেখে ওই হান্টার ভয় পেয়ে পেছনে সরে যায় আর দ্রুত ট্যাভার্ন থেকে পালিয়ে যায়। ক্রে তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো প্রথম থেকেই বলেছিলাম দানবের মাথা সাথে আনা ঠিক না। কিন্তু এই কাজের কারণে তাদের খবর দ্রুত ছড়িয়ে পড়ে আর সব হান্টারই দ্য সরোফুল সোলসকে একটা শক্তিশালী ও ভয়ঙ্কর পার্টি হিসেবে চিনতে শুরু করে। এরপর আবার বর্তমান সময় ফিরে আসে গল্পটা, যেখানে টিনো আর অন্য হান্টাররা হোয়াইট ওলভস ভ্যালিতে পৌঁছে গেছে আর ভেতরের ভয়ঙ্কর দানবগুলোকে দেখতে পাচ্ছে। তারা সবাই একসাথে কাজ করতে রাজি হয়, যদিও আশেপাশের দানবগুলো তাদের শক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। তবুও তারা খুব সাহসের সাথে লড়াই করে, সামনে যত দানব আসে সবকিছুই পরাজিত করে। কিন্তু এতে তাদের প্রায় সব শক্তিই শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হবার পর তারা বুঝতে চেষ্টা করে গিলবার্টের তলোয়ারটা কেন দুর্বল লাগছে। তখন সে মনে করে ক্রে শেষবার সেটা ব্যবহার করেছিল এবং বলেছিল ক্রে নিশ্চয়ই তলোয়ারটার সব শক্তি শেষ করে দিয়েছে। দুঃখের বিষয়, আমি একা এটা আবার চার্জ করতে পারবো না। গ্রেগ চিন্তিত হয়ে বলে, এই মিশন আমাদের লেভেলের বাইরে, আমাদের এখানে থেমে গিয়ে ব্যাকআপ ডাকতে হবে। কিন্তু টিনো তাকে থামিয়ে দিয়ে শক্ত গলায় বলে, না, আমরা পিছু হটব না। লিডার যেমন বলেছে আমরা এই মিশন শেষ করবই। সে আরো বলে, এটা আমার হাতে দেওয়া প্রথম মিশন, আমাকে কমান্ডার বানানো হয়েছে, তাই আমরা ফেল করতে পারি না। তারপর টিনো যোগ করে, নিশ্চয়ই ক্রে ইচ্ছে করেই তলোয়ারটার শক্তি শেষ করে দিয়েছে, যাতে আমরা নিজের শক্তিতে লড়াই করি, পুরনো অস্ত্রের উপর নির্ভর না করি। সে সবাইকে বলে, চলো এবার ভ্যালির ভেতরে ঢুকে মিশন শেষ করি। তারপর তারা গাছপালা ব্যবহার করে ভেতরে ঢুকে দানবগুলোর সংখ্যা আর অবস্থান পর্যবেক্ষণ করে। টিনো তখন বলে, এই ভ্যালিটা নেকড়েদের জন্য তৈরি, তাই এখানে লড়াই করা ফরেস্টের চেয়ে ভালো। ফরেস্ট অনেক বড়, সেখানে তারা পুরো শক্তি ব্যবহার করতে পারবে, তখন আমাদের কোনো সুযোগ থাকবে না। এই কথা শুনে গিলবার্ট খুব উদ্দীপিত হয়ে সামনে এগিয়ে বলে, আমি আগে আক্রমণ শুরু করব। কিন্তু টিনো শক্তভাবে বলে, না, আমরা একসাথে ঠিক না করলে কেউ আগে কিছু করবে না। আমি তোমাদের সবার জীবন রক্ষা করতে চাই। সে আরো বলে, ক্রে আমার উপর বিশ্বাস করেছে, আমি সেই বিশ্বাস ভাঙতে পারি না। তারপর সে পরিকল্পনা ঠিক করে দেয় আর সবাই নেকড়েদের ওপর আক্রমণ শুরু করে। টিনো প্রতিটা সদস্যকে লক্ষ্য করে দেখে আর মনে মনে ভাবে, ক্রেস সত্যিই অসাধারণ একজন লিডার, যাকে অনুকরণ করা যায় না। সে খুব নিখুঁতভাবে প্রতিটা হান্টারকে বেছে নিয়েছে এই মিশনের জন্য। প্রতিটা সদস্যই খুব গুরুত্বপূর্ণ, তাদের একজন না থাকলেও মিশন সফল হতো না। গিলবার্ট নিজের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী হয়ে সাহসের সাথে লড়াই করে। গ্রেগ তার বিশাল দক্ষতা আর যুদ্ধ অভিজ্ঞতা দিয়ে সাহায্য করে, আর টিনো নিজের গতি আর নজর দিয়ে নেকড়েদের খুঁজে বের করতে থাকে, যাতে অন্যরা নিশ্চিন্তে লড়াই করতে পারে। অনেকক্ষণ ধরে ভয়ঙ্কর লড়াই চলার পর শেষে তারা সবাই মিলে সেই সব নেকড়েগুলোকে হারাতে সক্ষম হয়। টিনো তাদের উৎসাহ দিয়ে বলে, আমরা প্ল্যানের অনেক বড় একটা অংশ শেষ করে ফেলেছি। এখন শুধু ভ্যালির শেষ অংশ বাকি, যেখানে এর লিডার থাকে। ওকে হারাতে পারলেই ভেতরে আটকে থাকা হান্টারদের আমরা উদ্ধার করতে পারব। কিন্তু গ্রেগ তখনই আপত্তি জানায়। সে বলে, এই নেকড়েদের লিডার আগের সবগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। এখনই আমাদের পিছু হটা উচিত, না হলে ভেতরে ঢুকলে আমরা সবাই মারা যাব। তবুও টিনো তার কথা মানে না। সে বলে, তুমি এত ভয় পাও কেন গ্রেগ? আমরা যেমন আগের সব বিপদ পার করেছি, তেমনি পরেরটাও পার করতে পারবো। তার এই কথা গ্রেগকে তার পুরনো স্মৃতিতে নিয়ে যায়, যেখানে সে তার সাথীদের হারিয়েছিল ট্রেজারের জন্য লড়াই করতে গিয়ে। সেই ঘটনার পর সে আর ঝুঁকি নিতে চায়নি। 4th র্যাঙ্কে পৌঁছে ছোট ছোট ট্রেজার শিকার করেই থেমে গিয়েছিল, কারণ সে ভয় পেত আবার যদি কারো জীবন হারায়। কিন্তু টিনোর কথা তার ভেতরের সাহসটা আবার জাগিয়ে তোলে। শেষে সে আবার ঝুঁকি নিতে রাজি হয় এবং দলের সাথে ভ্যালিতে ঢুকে যায়। সবাই একসাথে ভ্যালির ভেতরে প্রবেশ করে আর সেখানে তারা বিশাল এক নেকড়েকে দেখতে পায়, যেটা আগের সব নেকড়ের চেয়ে অনেক গুণ বড়। সবাই ভয়ে থমকে যায়, শুধু টিনো ছাড়া। সে দেখে, বুঝে যায় ওই নেকড়ের শরীর পুরোটা আর্মারে ঢাকা, শুধু মাথাটা খোলা। তখন সে টিমের সাথে একটা প্ল্যান করে নেকড়েটাকে ব্যস্ত রেখে সুযোগ করে তার মাথায় আঘাত করতে হবে। তারা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে আর টিনো দ্রুত নেকড়ের পিঠে উঠে যায়। তখন তার পা মারাত্মকভাবে আহত হয়, তবুও সে থামে না। শেষ পর্যন্ত সে তার তলোয়ার দিয়ে নেকড়ের মাথায় আঘাত করে আর সঙ্গে সঙ্গে সেটা মারা যায় এবং শরীর গলে যেতে থাকে। সবাই দৌড়ে তার কাছে আসে, কিন্তু টিনো একটা হিলিং পোটিয়েন খেয়ে তাদের অস্বস্ত করে। পুরো টিম ভাবতে থাকে তারা মিশন শেষ করে ফেলেছে আর অবশেষে হান্টারদের উদ্ধার করতে পারবে। কিন্তু তারা জানত না, আসল বিপদ এখনো শুরুই হয়নি। হঠাৎ করে ভ্যালির ফাটল থেকে আরও 4টে বিশাল নেকড়ে বেরিয়ে আসে, যেগুলো ঠিক সেই লিডারের মতোই বিশাল। এটা দেখে সবাই ভয়ে জমে যায়, বিপদ আরও কাছে চলে আসে। তবুও টিনো দৃঢ়ভাবে বলে, আমি জানি ক্রে এই প্ল্যানটা আগেই ভেবেছে আর তার প্ল্যান ভুল না, কিন্তু এটা আমাদের লেভেলের অনেক বাইরে। তবুও টিনো বলে, লিডারের প্ল্যান আমাদের ফলো করতেই হবে। তবে সে নিজে মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও আবার নেকড়েদের সাথে লড়াই করতে চায়, যদিও সে ভালো করেই জানে এই অবস্থায় তার পক্ষে জেতা প্রায় অসম্ভব, বরং মৃত্যুই বেশি সম্ভাবনা। ঠিক তখনই গ্রেগ আর গিলবার্ট তাকে থামিয়ে দেয়। তারা বলে, না, আমরা লড়াই করব। যদি মরতেই হয় তাহলে আমাদের মরতে দে। এই সময় ক্রে তখনও আকাশে তার ম্যাজিক্যাল ক্লোক নিয়ে অনিয়ন্ত্রিতভাবে উড়ছিল। সে না পারছিল স্পিড কন্ট্রোল করতে
না দিক ঠিক করতে। হঠাৎ করে সে বিশাল গতিতে ভ্যালির ভেতরে পড়ে যায় আর সরাসরি নেকড়েগুলোর ওপর আছড়ে পড়ে তাদের ফেলে দেয়। টিনো এটা দেখে খুব খুশি হয়ে যায়। সে মনে করে, ও ক্রে তো আগেই প্ল্যান করে আমাদের বাঁচাতে এসেছে। কিন্তু আসলে ব্যাপারটা ছিল পুরোই দুর্ঘটনা। ক্রে নিজেই বুঝতে পারছিল না সে কি করছে। এরপর একটা নেকড়ে আবার উঠে এসে তলোয়ার দিয়ে ক্রেকে আক্রমণ করে, কিন্তু সে আহত হয় না, কারণ তার কাছে ছিল 17টা ব্রেসলেট, যেগুলো এক একটা করে তার জীবন বাঁচায়। প্রথম ব্রেসলেটটা ভেলে যায়, ফলে বাকি থাকে 16টা জীবন। ক্রে বলে, এগুলো আমার ওপরই ছেড়ে দাও, আমি এই নেকড়েগুলো সামলাবো। সে তার পুরনো অস্ত্রগুলো ব্যবহার করে লড়াই শুরু করে, কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও সে একটাও নেকড়ে মারতে পারে না। শেষে সে তার শেষ কৌশল ব্যবহার করে, ম্যাজিক্যাল চেন। সে সেটা ওপরে ছুঁড়ে মারে আর বিস্ফোরণ ঘটিয়ে ঘন এক গ্যাস ছড়িয়ে দেয় পুরো মাঠে। এতে নেকড়েগুলো ছিটকে যায়। সে চিৎকার করে বলে, দ্রুত সবাই পালাও। সবাই তখন ভ্যালির ভেতরের একটা সরু পথ দিয়ে দৌড়ে ঢুকে যায়, যেখানে বিশাল নেকড়েগুলো ঢুকতে পারে না। টিনো মনে মনে ভাবে ক্রে এটা সব করেছে তাকে বাঁচানোর জন্য। সে তার শৈশবের কথা মনে করে, যখন দুইজন দুষ্টু হান্টার তাকে আর ক্রেকে অপহরণ করতে চেয়েছিল, আর ক্রে আর তার পার্টি তাকে উদ্ধার করেছিল। সেই দিন থেকেই টিনো ক্রেকে ভালোবাসতে শুরু করে এবং তার পার্টিতে যোগ দিতে চায়। ঠিক তখন ক্রে তার আঘাত লক্ষ্য করে তাকে তার একটা পুরনো আর্টিফ্যাক্ট দিয়ে সুস্থ করে দেয়। তারপর বলে, এই নেকড়েগুলো আমাদের লেভেলের অনেক বাইরে, আমরা ওদের হারাতে পারবো না। এখনই এই ভ্যালি থেকে বেরিয়ে যাওয়া ভালো। সবাই তার কথা মেনে নিয়ে তার সাথে চলে যায়, কারণ তারা তার ওপর ভরসা করে। কিন্তু সত্যিটা ছিল, ক্রে নিজেই ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল আর বুঝতেই পারছিল না তারা কিভাবে এই ভ্যালি থেকে বের হবে। সবকিছুর মাঝেও ক্রের মনে পড়ে গেল সেই সময়টার কথা, যখন সে প্রথম পুরনো অস্ত্র আর অদ্ভুত জিনিসপত্র কিনেছিল। তার সঙ্গীরা তখন খুব অবাক হয়েছিল সে কি কি জিনিস এনেছে দেখে। সবাই নিজেদের জন্য একটা করে জিনিস বেছে নিয়েছিল। তাদের মধ্যে একজন একটা জাদুর ব্যাগ নিয়েছিল, যেটার ভেতরে বাইরের তুলনায় অনেক বড় জিনিস রাখা যেত। কিন্তু সমস্যা ছিল, চকলেট ছাড়া অন্য কিছু রাখলেই ব্যাগটা ফেটে যেত। মেয়েটা অবাক হয়ে ক্রেকে জিজ্ঞেস করল, এমন জিনিস কেন কিনলে? ক্রে হেসে বলেছিল, সস্তা ছিল তাই কিনেছি। এরপর লিজা একটা ব্রেসলেট বেছে নেয়, কিন্তু হাতে পড়ার পরই সে বুঝতে পারে এটা ভীষণ ভারী। এতটাই ভারী ছিল যে তার হাত নিচে ঝুলে পড়ে আর সে মাটিতে পড়ে যায়। তখন ক্রে তাকে বলে, এই ব্রেসলেটটার নাম মেজ ব্রেসলেট। এটা মানুষের শরীরের ওজন আর আকার বদলে দিতে পারে, তবে ভুলভাবে ব্যবহার করলে শরীরের ভেতরেই বিস্ফোরণ হতে পারে আর সঙ্গে সঙ্গেই মৃত্যু হতে পারে। এটা শুনে লিজা ভয় পেয়ে যায় এবং মরিয়া হয়ে ব্রেসলেট খুলতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। তারপর তাদের তৃতীয় সঙ্গী লুক একটা ভয়ঙ্কর দেখতে তলোয়ার পছন্দ করে, কিন্তু ক্রে তাকে সতর্ক করার আগেই দেরি হয়ে যায়। তলোয়ারটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই এর অভিশাপ কাজ করতে শুরু করে। লুক যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলতে চায়। ভাগ্য ভালো, বাকিরা মিলে তাকে থামিয়ে ফেলেছিল, তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। শুরুতে তারা ভেবেছিল এসব পুরনো জিনিস একদম অদ্ভুত আর অকাজের, কিন্তু পরে তারা বুঝতে পারে নিজেদের শক্তি নিয়ন্ত্রণ করার জন্য এই জিনিসগুলোই তাদের সবচেয়ে বড় সহায় হয়ে উঠেছিল। হঠাৎ স্মৃতি থেকে বেরিয়ে এসে ক্রে বাস্তবে ফিরে আসে। সে পুরো বিভ্রান্ত হয়ে যায়। যে ফাঁদে সে পড়েছে সেখান থেকে কিভাবে বের হবে কিছুই বুঝতে পারছিল না। একবার তার মনে হয়েছিল টিনোর সাহায্য চাইবে, কিন্তু পরে ভাবল যদি টিনো তার আসল দুর্বলতা দেখে ফেলে তাহলে হয়তো তাকে ঘৃণা করবে। তাই সে চুপচাপ হাঁটতেই থাকে, যদিও তারা কোথায় যাচ্ছে সেটা তার নিজেরও জানা ছিল না। এমন সময় টিনো তার চিন্তা ভেঙে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই কোনো প্ল্যান করেই আমাদের এই পথে এনেছো। কিন্তু বলতে পারো এই রাস্তা কোথায় যায়? এটা তো বের হওয়ার পথ হতে পারে না, কারণ বাইরে যেতে হলে আমাদের আবার নেতার কক্ষের মধ্য দিয়েই যেতে হবে। টিনোর কথা শুনে ক্রি একদম থমকে যায়। সে বুঝতে পারে নিজের সঙ্গে সঙ্গে সবার জন্যই সে একটা ভয়ঙ্কর বিপদ তৈরি করে ফেলেছে। তবু ক্রি একই পথে সামনে এগিয়ে যেতে থাকে। তার মনে শুধু একটাই আশা ছিল, হয়তো এই রাস্তা কোনো না কোনোভাবে তাদের বের হওয়ার আর একটা পথ দেখাবে। এবার রাউত চুপ ভেঙে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি আর এই রাস্তা আসলে কোথায় গিয়ে শেষ হবে? ক্রিয়ে মনে মনে বলল, রাউত, সত্যি বলতে আমিও জানি না আমরা কোথায় যাচ্ছি। তোমরা কেন আমাকে নেতা বানালে সেটাও বুঝি না। সে তখনও নিজের চিন্তায় ডুবেছিল। এমন সময় দলের বাকিদের অবাক কণ্ঠস্বর শোনা গেল। টিনো বলল, আমি কি বলিনি? নেতা নিশ্চয়ই কোনো প্ল্যান করে রেখেছে। সে ঠিকই জানে সে কি করছে। ক্রিয়ে নিজেও বুঝতে পারছিল না টিনো কি বলছে, কিন্তু পেছনে তাকাতেই সেও অবাক হয়ে যায়। সেখানে দেখা গেল সেই হান্টারদের দলকে, যারা শুরু থেকেই তাদের উদ্ধার করতে বের হয়েছিল। ক্রিয়ের সঙ্গীরা দ্রুত তাদের দিকে দৌড়ে যায় সাহায্যের আশায়, কারণ তারা তখন খুব খারাপ অবস্থায় ছিল, পুরো শক্তিহীন হয়ে পড়েছিল। টিনো তার কাছে থাকা হিলিং পোটিয়েন বের করে সবাইকে দিতে শুরু করল, আর ক্রিয়ের মনে পড়ে গেল সেই জাদুর চকলেটের কথা। সেও সেগুলো বের করে সবাইকে দিল, যেন অন্তত একটু শক্তি ফিরে পায়। এরপর ক্রিয়ে দলের নেতার কাছে গেল, যার নাম রুডলফ। সে জিজ্ঞেস করল, তোমাদের কি হয়েছিল? রুডলফ তখন তাদের সঙ্গে হওয়া ঘটনার কথা বলতে শুরু করল। সে বলল, তারা এমন এক নেতার মুখোমুখি হয়েছিল যে আগে দেখা যে কোনো দানবের থেকেও ভয়ঙ্কর। এটা শুনে ক্রিয়ে অবাক হয়ে বলল, আমি জানি হোয়াইট উলফ শক্তিশালী, কিন্তু এতটা না যে পুরো একটা পঞ্চম র্যাঙ্কের দলও তাকে হারাতে পারবে না। রুডলফ মাথা নেড়ে বলল, হোয়াইট উলফ? তুমি কোন হোয়াইট উলফের কথা বলছো? আমি সেই খুলি মুখ নেতার কথা বলছি, ঘৃণার জীবন্ত রূপ যেন, যার শক্তি 1000 তলোয়ারের সমান। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ রাজধানীতে কখনো এমন কোনো দানব বা হান্টারের কথা
শোনা যায়নি যার শক্তি 1000 তলোয়ারের সমান। আর তখনই জানা গেল 1000 তলোয়ার নামটা আসলে লুকের উপাধি, যে ছিল ক্রেয়ের বন্ধু আর একই গিল্ডের সদস্য। এরপর সবাই ক্রেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল এখন কি করা উচিত, যদিও ক্রে নিজেও কিছু বুঝতে পারছিল না। তবুও সে বলল, এই মিশনের দায়িত্ব টিনোর। এখন থেকে সেই নেতা। আমি দেখতে চাই সে নেতৃত্ব কেমন দেয়। আমরা সবাই তার কথা মেনে চলব। আর যদি আমার সাহায্য লাগে তখন আমি সামনে আসব। শুরুর দিকে টিনো একটু দ্বিধায় ছিল, কিন্তু ক্রেয়ের উৎসাহ পেয়ে সে সাহস পেল এবং রাজিও হয়ে গেল। সে বলল, ক্রে ঠিক বলেছে, আমাদের এখন বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। নেতার সঙ্গে লড়াই করে নিজেদের শক্তি নষ্ট করার কোনো মানে নেই। আমরা তো ইতিমধ্যেই আমাদের কাজ শেষ করেছি আর হান্টারদেরও বাঁচিয়েছি। ক্রে তার পরিকল্পনায় সম্মতি দিল। তখন রুডলফ বলল, আমি তোমাদের পেছনটা সামলাবো, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তাহলে কথা দাও বাকিদের নিরাপদে বাইরে নিয়ে যাবে। টিনো দৃঢ় গলায় বলল, চিন্তা করবেন না, আমাদের নেতা যতক্ষণ আছে আমরা সবাই নিরাপদে বের হতে পারব। তারা আবার এগোতে যাবে, ঠিক তখনই চারপাশে একটা অদ্ভুত শব্দ শোনা গেল, সঙ্গে আলো আর আগুন যেন কাঁপতে শুরু করল। এটা দেখে রুডলফ ভয় পেয়ে বলল, নেতা তার আস্তানা ছেড়ে বের হয়েছে, সে আমাদের দিকেই আসছে। সত্যি কিছুক্ষণ পর দূর থেকে সেই নেতাকে দেখা গেল। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, আর তার পেছনে ছিল আরেকজন মানুষ। টিনো তাকে দেখেই কেঁপে উঠল আর দ্রুত ক্রেয়ের পেছনে লুকিয়ে পড়ল, কারণ সে আর কেউ না, লিজ, ক্রেয়ের ছোটবেলার বন্ধু, পার্টি অফ দ্য সরোফুল সোলসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, আর একই সঙ্গে টিনোর কঠোর প্রশিক্ষক। তখনই বোঝা গেল টিনো এত ভয় পাচ্ছে কেন। ভ্যালিতে পৌঁছানোর পর লিজ প্রথমেই সরাসরি টিনোর কাছে গেল। সে তাকে বকতে শুরু করল, তুমি এত দুর্বল কেন? তোমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই? এত সহজ একটা মিশনও ঠিকমতো শেষ করতে পারলে না? এরপর সে ক্রেয়ের দিকে ফিরে হাত মিলিয়ে বলল, গিল্ড থেকে যখন শুনলাম তুমি এখানে মিশনে এসেছ তখনই তোমাকে সাহায্য করতে চলে এসেছি। দুঃখিত, তোমার সাহায্যের জন্য টিনোর মতো দুর্বল ট্রেনিকে রেখে গিয়েছিলাম। ঠিক তখনই গিলবার্ট সামনে এসে বলল, গিলবার্ট দুর্বল না, সে খুব ভালো নেতা। কিন্তু লিজ তার কথা শেষ হতেই এক ঘুষিতে তাকে দেয়ালে ছুঁড়ে মারল। তারপর আবার ক্রেয়ের দিকে তাকিয়ে বলল, আমি মাত্র রাজধানীতে এসেছি, গিল্ড থেকে তোমার মিশনের কথা শুনে এখানে চলে এলাম তোমাকে সাহায্য করতে। তখন ক্রে মাঝখানে এসে বলল, টিনা কিন্তু খুব ভালো ট্রেনি, এই মিশনে সে আমাদের অনেক সাহায্য করেছে। ক্রেয়ের মুখে এই কথা শুনে লিজ বেশ খুশি হল। ঠিক সেই সময় বাকি বিশাল নেকড়েগুলো সেখানে হাজির হল। তাদের হাতে ছিল অস্ত্র আর রাইফেল। লিজ ঠিক করল ওদের সে একাই সামলাবে। সে পার্টির মুখোশ করে নিল আর অবিশ্বাস্যভাবে শুধু এক হাত দিয়েই বন্দুক থেকে ছোড়া সব গুলি ধরে ফেলল। এই দৃশ্য দেখে ক্রেয়ের দলের সবারই সন্দেহ হতে লাগল লিজ আসলেই মানুষ কিনা, কারণ যেভাবে সে একের পর এক নেকড়েকে শেষ করছিল সেটা সাধারণ কারো পক্ষে সম্ভব ছিল না। সব নেকড়ে শেষ হওয়ার পর সেই নেতাও সামনে আসে, কিন্তু তখনও লিজের শক্তি পুরোপুরি ফিরে আসেনি। তবুও সে খুব সহজেই নেতাকে হারিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়। এভাবেই শেষ পর্যন্ত মিশনটা শেষ করে লিজ। আর ক্রেয়ের জন্য এটা সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল যে ঠিক সেই সময়ে লিজ সেখানে পৌঁছে গিয়েছিল। এভাবেই দিনটা শেষ হয়। পরের দিন গিলবার্ট একটা সিদ্ধান্ত নেয়, সে গিল্ড ছেড়ে নিজের পুরনো গিল্ডে ফিরে যাবে, আবার শুরু থেকে নিজের ট্রেনিং করবে। লিজকে দেখার পর থেকেই তার ইচ্ছে হয়েছিল ওর মতো শক্তিশালী হতে, যেন গুলিও ঠেপাতে পারে। যাওয়ার আগে সে গিল্ডে একটা চিঠি রেখে যায়, যাতে সেটা পরে ক্রেয়ের কাছে পৌঁছে দেওয়া হয়। তারপর সে নিজের সঙ্গীদের নিয়ে চলে যায়। অন্যদিকে ক্রে একা বসেছিল, তার মনে পড়ে যাচ্ছিল পার্টির মুখোশগুলোর গল্প। 6 বছর আগে সে দলের জন্য বিশেষ কিছু মুখোশ বানিয়েছিল, যাতে সবাইকে আলাদা করে চেনা যায়। কিন্তু তার বন্ধুরা অবাক হয়ে দেখে মুখোশগুলোতে চোখের জন্য কোনো ছিদ্রই নেই। তারা ভাবল ক্রে ইচ্ছে করেই এমন করেছে, যেন তারা চোখের বদলে নিজের অনুভূতি আর ইন্দ্রিয় ব্যবহার করে লড়াই করতে শেখে। তাদের মনে হয়েছিল যদি তারা এভাবে যুদ্ধ করতে পারে তাহলে রাজধানীর সবচেয়ে শক্তিশালী দল হয়ে উঠবে। তাই সবাই ক্রেয়ের এই দারুণ আইডিয়ার অনেক প্রশংসা করেছিল। কিন্তু আসল সত্যি ছিল একদম অন্যরকম। ক্রে আসলে মুখোশের চোখের ছিদ্র কাটতেই ভুলে গিয়েছিল। স্মৃতি থেকে বেরিয়ে এসে ক্রেয়ের মনটা ভারী হয়ে গেল। সে মরিয়া হয়ে সেই পুরনো চেইনটা খুঁজতে লাগল, যেটা সে ভ্যালিতে ব্যবহার করেছিল, কিন্তু কোথাও সেটা খুঁজে পেল না। এখানেই গল্পটা 1 বছর আগের একটা ঘটনার দিকে ফিরে যায়, যেখানে সেই চেনের আসল গুরুত্ব বোঝা যায়। সেখানে দেখা যায় স্ট্রে, যে ছিল ক্রেয়ের বন্ধু আর একই দলের সদস্য, সে ক্রেয়ের হাতে সেই চেনটা দিচ্ছে। সে বলছিল এটা তার নিজের তৈরি একটা প্রাচীন রেলি, এতটাই মূল্যবান যে অন্য কারো কাছে রেখে সে নিরাপদ মনে করত না, তাই ক্রেয়ের কাছেই দিয়েছিল। সে আরও বলল, চেনটার নাম স্লাইম স্ট্রে চেন, নিজের নামেই রাখা। ক্রে কৌতূহল নিয়ে চেনটা খুলতে যাচ্ছিল, কিন্তু স্ট্রে তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বলল, এই চেনটা খুব বিপজ্জনক, এটা খুলে গেলে পুরো রাজধানী ধ্বংস হয়ে যেতে পারে, প্লিজ এটা সাবধানে রেখো। তখন ক্রে তাকে কথা দিয়েছিল সে এটা নিরাপদেই রাখবে। এখন জানা গেল স্ট্রে রাজধানীর ল্যাবরেটরিতে একজন অ্যালকেমিস্ট ছিল। যদিও তার লেভেল ছিল মাত্র 2, তবুও সেই ছিল সবচেয়ে দক্ষ অ্যালকেমিস্টদের একজন। সে এমন সব জিনিস তৈরি করত যেগুলো কখনো খুব কাজে লাগত, আবার কখনো এতটাই বিপজ্জনক হতো যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। ক্রে তখনও
ভয় নিয়ে সেই চেনটা খুঁজছিল। ভ্যালিতে কাপুরুষের মতো ভয় পেয়ে চেনটা খুলে ফেলেছিল বলে সে নিজেকেই দোষ দিচ্ছিল, কিন্তু পরে তার মনে পড়ে চেনটার ভেতর তো কিছুই ছিল না। এটা ভেবে সে একটু শান্ত হলো। তার মনে হলো হয়তো স্ট্রে শুধু ভয় দেখিয়েছিল যেন সে জিনিসটা ভালোভাবে পাহারা দেয়। সে নিজেকে বলল, এত চিন্তা করার কিছু নেই, রাজধানীর কিছু হবে না। সত্যি যদি কোনো বিপদ আসতো তাহলে আমি অবশ্যই বুঝতে পারতাম। এরপর সে নিজের ঘর থেকে বের হয়ে ইভের সঙ্গে দেখা করল। সে ইভকে জিজ্ঞেস করল, রাজধানীর অবস্থা কেমন, কোনো অদ্ভুত কিছু হচ্ছে নাকি? প্রশ্নটা শুনে ইভ একটু অবাক হলো। তারপর বলল, না, রাজধানী একদম স্বাভাবিক আছে। এটা শুনে ক্রের মন আরো হালকা হয়ে গেল। কিন্তু ইভ হঠাৎ বলল, অদ্ভুত ব্যাপার হলো তুমি যতবার আমাকে রাজধানীর অবস্থা জিজ্ঞেস করো তারপরই কোনো না কোনো বিপদ ঘটে। মনে হয় যেন তুমি দুর্যোগের আগাম বার্তা। এদিকে অন্যদিকে এক ট্রেজার ভ্যালিতে গ্রেগ আর রাউদ কিছু হান্টারদের সঙ্গে মিলে দানবদের বিরুদ্ধে লড়াই করছিল। তারা সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ হঠাৎ করেই দানবগুলোর শক্তি অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এর আসল কারণ কেউই জানত না। অন্যদিকে ক্রে গিল্ডের ভেতর হাঁটছিল। তখন সে দেখে কিছু হান্টার ট্রেনিং হলের সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে 7 নামের একজন চিৎকার করে বলল, তাড়াতাড়ি যাও ক্রে, লিজ অনেকক্ষণ ধরে টিনোকে ট্রেনিং দিচ্ছে, মনে হচ্ছে একদম ছাড় দিচ্ছে না। তারপর সে আবার জিজ্ঞেস করল, আচ্ছা টিনো যে ট্রেজার ভ্যালিতে ছিল সেখান থেকে ফিরে এলো কেন? ক্রে শান্তভাবে বলল, ও শুধু বিরক্ত হয়ে ফিরে এসেছে, আর কিছু না। কথাটা শুনে 7 পুরো হতবাক হয়ে গেল। সে বলল, বিরক্ত? 7ম লেভেলের ভ্যালিতে কেউ বিরক্ত হয় কিভাবে? ওখানে তো অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি দানব আর অ্যাডভেঞ্চার থাকার কথা। এরপর ক্রে দ্রুত ট্রেনিং হলের দরজা খুলে টিনোকে বাঁচাতে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে দৃশ্য দেখে সে একদম চমকে যায়। টিনোর অবস্থা খুব খারাপ ছিল, সে অজ্ঞান হয়ে পড়েছিল আর শরীরে একদম শক্তি ছিল না। এটা দেখে ক্রে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে লিজকে বলে ট্রেনিং বন্ধ করতে, কারণ টিনো আর এটা সহ্য করতে পারবে না। ক্রে যেহেতু নেতা ছিল তাই লিজ কোনো প্রশ্ন ছাড়াই তার কথা মেনে নেয়। কিন্তু আসল অবাক হওয়ার ঘটনা তখনই ঘটল যখন টিনো দুর্বল অবস্থায় একটু নড়ল আর লিজের পা ধরে ফেলল। তখন ক্রে খেয়াল করল টিনোর মুখে তাদের পার্টির একটা মাস্ক পরা। অত্যন্ত দুর্বল অবস্থায় টিনো ধীরে ধীরে বলল, আমাকে আরও ট্রেনিং দিন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লিজের আচরণ একদম বদলে গেল। সে ক্রের দিকে তাকিয়ে বলল, যদি টিনো নিজেই চায় তাহলে আমাকে তার ট্রেনিং চালিয়ে যেতেই হবে। এটা শুনে ক্রে সত্যিই ভয় পেয়ে গেল। লিজের এই পরিবর্তন তাকে অস্বস্তিতে ফেলে দিল, তাই সে আর এক মুহূর্তও সেখানে থাকল না। দ্রুত ট্রেনিং অ্যারিনা থেকে বের হয়ে অন্য হান্টারদের বলল, এখন আর কেউ লিজকে থামাতে পারবে না, ওকে ছেড়ে দাও। ট্রেনিং কখন শেষ করবে সেটাও নিজেই ঠিক করবে। এরপর সে 7-এর সঙ্গে বসে সাম্প্রতিক সময়ে ভ্যালিগুলোতে দেখা দেওয়া দানবগুলোর কথা বলতে লাগল, কারণ দানবগুলোর লেভেল আগের রেকর্ডের তুলনায় অনেক বেশি হয়ে গিয়েছিল। কথা বলতে বলতেই ক্রের মনে পড়ে গেল গিল্ড মাস্টার তাকে দেখা করতে বলেছিল। তখন সে মনে মনে ভাবল, নিশ্চয়ই এই ব্যাপার নিয়েই কথা বলতে চায়। যদি আর্ক এখানে থাকত তাহলে সব ঝামেলা ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারতাম। এরপর তার মাথায় আরেকটা বুদ্ধি এলো। সে ভাবল, নিজের ওপর দেওয়া একটা মিশন 7-এর হাতে দিয়ে দিলে সে নিজে ঝামেলা থেকে বেঁচে যাবে। তাই সে বলল, যেহেতু আজ তুমি ট্রেনিং অ্যারিনা ব্যবহার করতে পারছো না 7, তাহলে একটা মিশন নিয়ে সেটা শেষ করে ফেলো না, এতে তোমার ট্রেনিংও হবে। এই কথা বলে ক্রে আত্মবিশ্বাস নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। যেতে যেতে নিজের মনেই বলছিল, বাহ, দারুণ বুদ্ধি করেছি, নিজের মিশনটা সুন্দরভাবে এড়িয়ে গেলাম। ঠিক তখন ক্ল্যানের নতুন এক হান্টার 7-এর পাশে বসেছিল। সে ক্রের আচরণ দেখে বলল, ওকে তো খুব দায়িত্বহীন এক ঠান্ডা মনের মানুষ মনে হচ্ছে। কিন্তু 7 সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল। সে বলল, বাইরের চেহারা দেখে ভুল বুঝো না, পুরো ক্ল্যানকে রক্ষা করে আর ভারসাম্য বজায় রাখে এই মানুষটাই। তার এই উদাসীন মুখোশের আড়ালে এমন ভয়ঙ্কর এক দানব লুকিয়ে আছে যার সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমরা দেখি গিল্ড মাস্টার বসে নতুন দানবদের রিপোর্ট পড়ছিল। এই কারণেই সে ক্রের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু যখন তার সহকারী জানালো যে ক্রে নাকি ব্যস্ত বলে দেখা করতে পারবে না, তখন গিল্ড মাস্টার ঠিক করল পরের দিন সে নিজে গিয়ে ক্রের সঙ্গে দেখা করবে। সেদিনই আমরা দেখি কিছু স্কলার একটা অদ্ভুত মেশিনের সামনে দাঁড়িয়ে আছে, আর তাদের নেতা, যাকে সবাই সর্সারার লর্ড বলে ডাকত, সে বিস্মিত হয়ে কিছু একটা বলল। 8ম লেভেলে থাকা অবস্থায় ক্রে কিভাবে আগেই বুঝে গেল রাজধানীতে কি হতে যাচ্ছে। আর বেশি দেরি নেই, ওরা খুব শিগগিরই এই জায়গায় পৌঁছে যাবে। এভাবেই অবাক হয়ে কথা বলছিল সেই সর্সারার লর্ড। তবে ভাগ্য ভালো ছিল, তারা কেউই সেই অদ্ভুত যন্ত্রটার আসল কাজ বা উদ্দেশ্য বুঝতে পারেনি। পরে জানা গেল যন্ত্রটা বানানো হয়েছিল ভ্যালিগুলোর শক্তি পরিবর্তন করার জন্য। এটা দানবগুলোর শক্তি অনেক বাড়িয়ে দিত আর একই সঙ্গে এমন ব্যবস্থা করত যেন শুধু যন্ত্রের স্রষ্টাই ভ্যালির ধন সম্পদে পৌঁছতে পারে। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল, ক্রে দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আর তাদের প্রতিটা কথা শুনছিল। কিন্তু হঠাৎই সে ঘুম ভেঙে উঠে বুঝতে পারল পুরো ঘটনাটা আসলে একটা স্বপ্ন ছিল, ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন, যেটা এত বাস্তব লাগছিল যেন সে সত্যিই সব নিজের চোখে দেখেছে। এভাবেই দিনটা শেষ হয়। পরদিন সকালে ক্রে ঠিক করল একটু বিশ্রাম নেবে আর লিজকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। কিন্তু তারা গিল্ডের উঠানে নামতেই
অবাক হয়ে দেখে গিল্ড মাস্টার আর তার সহকারী সেখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে। গিল্ড মাস্টার বলল, আমাদের কথা বলতে হবে, কিন্তু লিজ সঙ্গে সঙ্গে না করে দিল। সে বলল, আজ গিল্ড থেকে ছুটির দিন, আর আজ ক্রে আমার সঙ্গে বাইরে যাবে। গিল্ড মাস্টার যখন জোর করে ক্রের সঙ্গে কথা বলতে চাইল, তখন তার আর লিজের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়ে গেল। ক্রে তাদের ঝগড়া ছেড়ে গিল্ড মাস্টারের সহকারীর পাশে গিয়ে বসল। তখন সহকারী তাকে ট্রেজার ভ্যালির দানবদের ব্যাপারে বলতে শুরু করল। দানবগুলোর লেভেল অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল, কিন্তু এর কারণ কেউ বুঝতে পারছিল না। এটা শুনে ক্রের মনে ভয় ঢুকে গেল। তার মনে হতে লাগল হয়তো সেই গোপন চেনটাই এই সব কিছুর কারণ, কিন্তু সে এই কথা কাউকে বলল না। এদিকে লিজ আর গিল্ড মাস্টারের লড়াই এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে প্রায় পুরো গিল্ড ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তখন জানা গেল গিল্ড মাস্টার আগে 7ম লেভেলের একজন হান্টার ছিল, পরে তাকে সব ক্ল্যানের গিল্ডের নেতা বানানো হয়। ঠিক তখনই লিজের চোখে ক্রে পড়ল, আর সঙ্গে সঙ্গে সে শান্ত হয়ে গেল। দ্রুত ক্রের কাছে গিয়ে বলল, চলো আমাদের ছুটিটা আবার শুরু করি। এরপর দুজন শহরের রাস্তায় হাঁটতে বেরোল। হাঁটতে হাঁটতে লিজ তাকে সেই ভ্যালির গল্প বলতে লাগল যেখানে সে গিয়েছিল, আর সেখানে যে ভয়ঙ্কর দানবগুলোর মুখোমুখি হয়েছিল সেগুলো নাকি তার দেখা সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল। এদিকে ক্রের মাথায় শুধু সেই চেনের কথাই ঘুরছিল। তার ভয় হচ্ছিল হয়তো এই চেনের কারণেই পুরো রাজধানী ধ্বংস হয়ে যেতে পারে। সে লিজকে জিজ্ঞেস করল, শোনো লিজ, যদি কোনোদিন এই রাজধানী ধ্বংস হয়ে যায় তাহলে তুমি কি করবে? লিজ একদম সহজভাবে বলল, অবশ্যই আমি পালিয়ে যাব, আর তোমাকেও সঙ্গে নিয়ে যাব। তারপর আমরা একসঙ্গে সেই সব জায়গায় ঘুরব যেগুলো আমি সব সময় দেখতে চেয়েছি। লিজের উত্তর শুনে ক্রে একটু অবাক হয়ে গেল, কারণ শহরকে বাঁচানোর কথা সে একবারও ভাবেনি। ঠিক তখনই লিজ খেয়াল করল কেউ একজন তাদের দিকে লুকিয়ে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে সে লোকটাকে ধরে ফেলল। মনে হচ্ছিল এক্ষুনি তাকে বন্দী করবে, কিন্তু ক্রে বলল, ওকে ছেড়ে দাও, আগে দেখি ওর উদ্দেশ্য কি। তারা লোকটাকে ছাড়ার সঙ্গে সঙ্গেই সে দ্রুত পালিয়ে গেল। লিজ ভাবল ক্রে ইচ্ছা করেই তাকে যেতে দিয়েছে, নিশ্চয়ই তার মাথায় কোনো পরিকল্পনা আছে। অন্যদিকে সেই রহস্যময় লোকটা লুকিয়ে থেকে মনে মনে ভাবছিল, ক্রে আমাকে পালাতে দিল কেন? সে তো আমাকে নজর রাখতে দেখেই ফেলেছিল। এইদিকে গিল্ডে 7 আর তার দল ক্রের দেওয়া নির্দেশ মেনে একটা মিশনে বেরোচ্ছিল। অবশ্য গিল্ড মাস্টার বুঝেই গিয়েছিল ক্রে নিজের দায়িত্বের মিশনটা এড়াতে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মিশনটা আবার সেই হোয়াইট উলফ ভ্যালিতেই ছিল। সেখানে নতুন কিছু নেকড়ে দেখা গেছে যেগুলো আগের চেয়েও বেশি শক্তিশালী বলে গুজব ছিল। শেষ পর্যন্ত গিল্ড মাস্টারের আর উপায় ছিল না, তাই সে মিশনটা 7দের দলকেই দিল। তারা ভ্যালিতে ঢোকার কিছুক্ষণ পরই চারদিক থেকে নেকড়েরা তাদের ঘিরে ফেলে। তখন 7 বুঝতে পারল ক্রে কেন এত জোর করে এই মিশনটা তাদের হাতে তুলে দিয়েছিল। অন্যদিকে ক্রে তখন লিজকে নিয়ে শহরের রাস্তায় হাঁটছিল। লিজ ভাবছিল ক্রে শুধু তার সঙ্গে ছুটি উপভোগ করছে, কিন্তু আসলে ব্যাপারটা অন্য ছিল। ক্রে ইভা আঁকা একটা ম্যাপ অনুসরণ করছিল। সেখানে রাজধানীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলো চিহ্নিত করা ছিল, যেখানে চোর আর দস্যুরা লুকিয়ে থাকত। সে একের পর এক গলি খুঁজে দেখছিল। তার আশা ছিল হয়তো কোনো চোর সেই চেনটা চুরি করেছে, বা চেনের ভেতরে থাকা স্লাইমটা নিয়ে গেছে। লিজ খেয়াল করল ক্রে খুব অমনোযোগী হয়ে আছে। সে তাকে শহরের অদ্ভুত সব গলিতে নিয়ে যাচ্ছে যেগুলো মূল রাস্তা থেকে অনেক দূরে। তখন লিজ জিজ্ঞেস করল, তুমি কি কোনো মিশনে আছো নাকি আমার সাহায্য লাগবে? ক্রে বলল, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস খুঁজছি, এটা খুঁজে পেলেই তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব, যেমনটা তুমি চেয়েছিলে। ঠিক তখনই লিজ রাস্তার ওপারে একটা আইসক্রিমের দোকান দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে ক্রেকে বলল, চলো তাড়াতাড়ি ওই দোকান থেকে আইসক্রিম কিনে আনি। কিন্তু আসল সত্যিটা ছিল একদম ভয়ঙ্কর। ওই দোকানটাই আসলে সেই লোকটা গোপন ঘাঁটি যে আগে তাদের লুকিয়ে লুকিয়ে অনুসরণ করছিল। যখনই সে দেখল ক্রে আর লিজ দোকানের দিকে আসছে, সে ভয়ে একদম থমকে গেল। তার মনে হলো, এখন বুঝলাম ক্রে আমাকে পালাতে দিল কেন। নিশ্চয়ই সে আমার ঘাঁটি খুঁজে বের করে আমাকে ধরার জন্যই এমন করেছে। সে তখন ভয় আর দুশ্চিন্তায় কাঁপছিল, কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সেখানে সোফিয়া এসে হাজির হল, যে ছিল মাস্টার সর্সারারের সহকারী। পরে জানা গেল ওই লোকটাও তাদের সঙ্গেই কাজ করত। সে পুরো ঘটনা সোফিয়াকে বলার পর সে দ্রুত ব্যবস্থা নিয়ে দোকানটা বন্ধ করে দিল। এরপর যখন লিজ সেখানে পৌঁছালো, সে খুব রেগে গেল। তার বিশ্বাস ছিল দোকানের মালিক ভেতরে লুকিয়ে আছে। সে জোর করে দোকানে ঢুকে তাকে ধরতে চাইল, কিন্তু ক্রে তাকে শান্ত করল। সে বলল, চলো এখানে না গিয়ে অন্য দোকান থেকে আইসক্রিম খাই। এরপর সে লিজকে সেখান থেকে নিয়ে চলে গেল। এদিকে সোফিয়া গিল্ড মাস্টারকে রিপোর্ট দিল। সে বলল, ক্রে আমাদের একটা গোপন ঘাঁটি খুঁজে পেয়েছে। এটা এত দূরে ছিল যে কেউ খুঁজে পাবে না বলেই আমরা ভেবেছিলাম। মানে সে আমাদের পরিকল্পনা জেনে ফেলেছে, আর আমরা যে ডিভাইসটা নিয়ে এত বছর কাজ করছি সেটার কাছেও পৌঁছে যাচ্ছে। সে আরও বলল, শুরু থেকেই আমরা তার ক্ষমতাকে কম করে দেখেছি। এখনই ব্যবস্থা না নিলে সে আমাদের সব পরিকল্পনা ফাঁস করে দেবে। তার মতে ক্রেকে শেষ করে দিতে হবে। ওকে সরাতে পারলেই বাকি হান্টারদেরও সহজে শেষ করা যাবে, কারণ সেই তাদের নেতা আর সবাইকে সুরক্ষা দেয়।
তারপর রাজধানী আর সব ধনসম্পদ আমাদের হবে আর কেউ আমাদের বাধা দিতে পারবে না। এই কথা বলে সোফিয়া সরাসরি মাস্টার সর্সারারের কাছে ক্রেকে হত্যার অনুমতি চাইল। মাস্টার সর্সারার কিছুটা অস্বস্তিতে ছিল, কারণ সে জানত ক্রে অনেক উচ্চ লেভেলের এবং তাকে সহজে হারানো প্রায় অসম্ভব। তবুও সে সোফিয়ার ক্ষমতা আর দৃঢ়তায় বিশ্বাস করল। শেষ পর্যন্ত সে তাকে অনুমতি দিল যেন সে নিজের মতো করে যেভাবে দরকার সেভাবে কাজ করতে পারে এবং তাদের শক্তি বাড়াতে পারে। এটা শুনেই সোফিয়ার মাথায় তার পরিকল্পনা শুরু করার সিগন্যাল চলে আসে। ক্রেকে হত্যা করার প্ল্যান এখন একদম চালু করার সময়। এদিকে টিনোর অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছিল, তাই সে গিল্ডে গিয়ে দেখতে গেল কি হচ্ছে। কিন্তু সেখানে ঢুকেই সে একদম অবাক হয়ে গেল। ভেতরে অসংখ্য হান্টার আর সৈন্য জড়ো হয়ে আছে। সে একজন গিল্ড সদস্যকে জিজ্ঞেস করল, এত মানুষ কেন জড়ো করা হয়েছে? সে বলল, এগুলো সব ক্রের অর্ডার। ঠিক তখনই ক্রে ইভার সঙ্গে সেখানে হাজির হল। এত মানুষ দেখে সে নিজেও অবাক হয়ে গেল। সে ইভাকে জিজ্ঞেস করল, এতজন কেন? ইভা বলল, তুমি যেভাবে বলেছিলে আমি সব শক্তিশালী হান্টার আর সৈন্যদের একসাথে জড়ো করেছি। ক্রে একটু ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ ইভা, কিন্তু এত মানুষ অনেক বেশি, এদের সবাইকে আমি কিভাবে পেমেন্ট দেব? সে আবার মনে করে বলল, আর কাগে আমার দেওয়া সব মিশন বিনা প্রশ্নে করে দিত। ওকে সত্যিই খুব মিস করি। তারপর সে বলল, এতজনের দরকার নেই, আমি অর্ধেক লোকই নেব হোয়াইট উলফ ভ্যালি মিশনের জন্য। ওরা থাকলেই কাজ হয়ে যাবে আর আমি সবাইকে পেমেন্টও দিতে পারবো। কিন্তু এই কথা শুনে হান্টাররা অস্বস্তিতে করে গেল। তারা বলল, সবাই তো এখন হোয়াইট উলফ ভ্যালির কথা বলছে, সেখানে নতুন নতুন দানব এসেছে যেগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এভাবে কম লোক নিয়ে গেলে আমাদের জীবন ঝুঁকিতে পড়বে। তখন ইভা আবার ক্রেকে শান্ত করে বলল, চিন্তা নেই, সবাইকে পেমেন্ট দেওয়ার মতো টাকা আছে। আর্ক তার শেষ মিশনে অনেক বড় রিওয়ার্ড পেয়েছিল, সেটা ক্ল্যানের ট্রেজারিতে রাখা আছে। এটা শুনে ক্রে একটু স্বস্তি পেল এবং শেষ পর্যন্ত সব হান্টারদের একসাথে ভ্যালিতে পাঠাতে রাজি হল। হান্টাররাও রাজি হল, কিন্তু শর্ত দিল ক্রে নিজেও তাদের সঙ্গে মিশনে যাবে এবং নেতৃত্ব দেবে। এখন ক্রে একদম ফাঁদে পড়ে গেল, যেখান থেকে সহজে বের হওয়া সম্ভব নয়। সময় বের করার জন্য সে বলল, তোমরা আগে চলে যাও, আমি পরে তোমাদের সঙ্গে যোগ দেব। কিন্তু লিজ প্রথম থেকেই খুশি ছিল না। সে নিজেই মিশনটা নিতে চেয়েছিল, কিন্তু ক্রে শক্তভাবে না করে দিল। পরে ক্রে হান্টারদের বিদায় জানালো এবং একজনকে নির্দেশ দিল, ভ্যালিতে যদি কোনো নির্দিষ্ট চেইন পাও সেটা নিয়ে আসবে, আর যদি কোথাও স্লাইম দেখো একদম কাছে যাবে না, এটা অবশ্যই খুব বিপজ্জনক হবে। এরপর দৃশ্যটা আবার মাস্টার সর্সারার আর তার অনুসারীদের দিকে ফিরে যায়। তারা তখনই জানতে পারে যে ক্রে বিশাল একটা হান্টার দল হোয়াইট উলফ ভ্যালিতে পাঠিয়েছে। এটা শুনে দলের কয়েকজন বলল, এখন আর ক্রেকে মারা সম্ভব নয়, ওর চারপাশে তো অনেক গার্ড থাকবে। কিন্তু সোফিয়া সঙ্গে সঙ্গে তাদের কথা নাকচ করে দিয়ে বলল, আমার কাছে এমন এক ডিফেন্সিভ সিস্টেম আছে যা দিয়ে আমি ওই সব হান্টারদের একদম সহজেই শেষ করে দিতে পারবো। ওরা তো বেশিরভাগই দুর্বল লেভেলের, শুধু ক্রে আর লিজ কিছুটা শক্তিশালী, কারণ ওরা স্যাড সোলস পার্টির সদস্য। সে আরও বলল, এটাই ক্রেকে শেষ করার সবচেয়ে ভালো সময়, কারণ ওর সঙ্গে পার্টির কেউ নেই, শুধু লিজ আছে, আর আমি তার দুর্বলতা জানি, সেটা ব্যবহার করতে পারবো। তারপর সে বলল, ভাগ্য ভালো স্ট্রেয়াসন এখানে নেই, আর যদি সে ফিরে আসে আমি নিজেই তাকে মেরে ফেলব। সে আমার চিরশত্রু, তার সব অদ্ভুত আবিষ্কার সহ তাকে আমি সবসময় শেষ করতে চেয়েছি। শেষে সে মাস্টার সর্সারারকে বলল, দয়া করে আমার প্ল্যানগুলো অনুমোদন করুন। মাস্টার সর্সারার সঙ্গে সঙ্গেই সোফিয়ার সব পরিকল্পনায় রাজি হয়ে গেল এবং তার অনুসারীদেরও নির্দেশ দিল যেন তারা সোফিয়ার কথা নিজের মতো করেই মানে। এদিকে ক্রে তার অফিসে বসেছিল। সে অপেক্ষা করছিল কখন স্ট্রে আবার ফিরে আসে। একই সঙ্গে সে চিন্তায় ছিল কিভাবে লিজকে থামাবে, যে জোর করে তাকে হান্টার্সদের সঙ্গে ভ্যালিতে যেতে বলছিল। ঠিক তখনই ভাগ্যক্রমে স্ট্রে রাজধানীতে ফিরে আসে। তাকে দেখেই ক্রে খুব খুশি হয়ে গেল। সে মনে করল এখন তার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনকি স্লাইমের সমস্যাও। কিন্তু পরক্ষণেই সে চমকে গেল যখন স্ট্রে বলল, আমি ওই স্লাইমকে এমনভাবে বানিয়েছিলাম যাকে এটা কখনো আমাদের বা তোমার ক্ষতি না করতে পারে। চিন্তা করো না, এটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। স্ট্রের কথা শুনে ক্রে একটু স্বস্তি পেল, কিন্তু তার ভয় পুরোপুরি কাটল না। সে এখনও চিন্তা করছিল যদি এটা অন্য কারো ক্ষতি করে ফেলে। তখন স্ট্রে বুঝতে পারল স্লাইমটা বাথরুমে ড্রেন দিয়ে পালিয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে বলল, চিন্তা করো না, আমি এটা সামলে নেব। রাজধানীতে ছড়িয়ে পড়ার আগেই আমি এটাকে থামিয়ে দেব। এদিকে সব হান্টার ইতিমধ্যেই হোয়াইট ওলফ ভ্যালিতে পৌঁছে গেছে। ওরা তার কাছ থেকে জানতে পারল যে ক্রে তাদের বলেছিল সেভেনই তার আসা পর্যন্ত দলের নেতা থাকবে, আর তাদের কাজ হল এই উপত্যকায় এসে সেই স্লাইমটাকে খুঁজে বের করা। যদি ওটার দেখা পায় তাহলে খুব সাবধানে থাকতে হবে, কারণ এটা অনেক ভয়ঙ্কর। কিন্তু দলের কেউই এসব কথা বিশ্বাস করল না। তাদের মনে হচ্ছিল একটা সাধারণ স্লাইমকে মারতে তাদের অস্ত্রই যথেষ্ট। আসলে স্লাইম সম্পর্কে তাদের কোনো
কোনো ধারণাই ছিল না, আর সামনে পড়লে কিভাবে সামলাবে সেটাও জানত না। ঠিক তখনই শিকারীদের মাঝে এক মহিলা এসে দাঁড়ালো। সে নিজের পরিচয় দিয়ে বলল, আমি টালিয়া, আমি একজন অ্যালকেমিস্ট। আগে স্ট্রেয়ের সাথে স্লাইম প্রজেক্টে কাজ করতাম, তাই এটার ব্যাপারে অনেক কিছু জানি, আর আমার কাছে একটা কেমিক্যাল অ্যান্টিডটও আছে যেটা স্লাইমের শক্তি নষ্ট করে দিতে পারে। টালিয়ার কথা শুনে সবাই একটু নিশ্চিন্ত হল। এরপর তারা একসাথে উপত্যকার ভেতরে ঢুকে স্লাইমটাকে খুঁজতে শুরু করল, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সবাই আহত অবস্থায় ফিরে এলো। ভেতরে নেকড়ে আর ভয়ঙ্কর জন্তুদের সাথে লড়াই করতে হয়েছে তাদের, তবুও স্লাইমের কোনো চিহ্ন পাওয়া গেল না। এরপর জেন নামে একজন শিকারী রেগে গিয়ে বলল, ক্রে একটা দুর্বল নেতা, স্লাইম বলে আসলে কিছুই নেই, সে শুধু আমাদের এখানে এনে জন্তুদের সাথে লড়াই করাচ্ছে, আর নিজে কথা দিয়েও আমাদের সাথে আসেনি। আমি আর এই মিশনে থাকব না, আমি চলে যাচ্ছি। সত্যিই জেন তাদের ছেড়ে একাই জঙ্গলের দিকে হাঁটতে লাগল। সে তখন ক্রেয়ের ওপর ভীষণ রাগান্বিত। জঙ্গলের গভীরে যেতে যেতে হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা অনুসরণ করে সে দেখল দুজন অচেনা লোক একটা জলজলে তরল ভর্তি সিরিঞ্জ হাতে দাঁড়িয়েছিল। তাদের সামনে বাঁধা ছিল বিশাল একটা নেকড়ে, আর তারা সেটার শরীরে ওই তরল ঢোকানোর প্রস্তুতি নিচ্ছিল। আসলে লোক দুজন ছিল এক ভয়ঙ্কর জাদুকরের লোক। তাদের পরিকল্পনা ছিল সব শিকারীকে শেষ করে দেওয়া, এমনকি ক্রেকেও। ঠিক তখনই জেন তাদের ওপর হামলা করে পুরো পরিকল্পনাটা নষ্ট করে দিল। সে দুজনকেই মারতে লাগল, আর জানতে চাইল তারা কার লোক আর কি পরিকল্পনা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের একজন পালিয়ে গিয়ে নেকড়েটার শরীরে সিরিঞ্জটা ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গেই নেকড়েটার শরীর অদ্ভুতভাবে গলতে শুরু করল। তারপর ওটার সাইজ হঠাৎ দ্বিগুণ হয়ে গেল, আর দেখতে একদম রাবারের মতো স্লাইমে পরিণত হল। জেন তখন বুঝতে পারল শরীরের ভিতরে মানা এনার্জি বেড়ে যাওয়ার কারণে এটা এক ভয়ঙ্কর উন্মাদ দানবে পরিণত হয়েছে, মানে আগের চেয়ে এখন এর শক্তি কয়েক গুণ বেশি। ভয়ঙ্কর বিপদ বুঝতে পেরে জেন দ্রুত তার অ্যালার্ম হুইসেল বাজালো। ভাগ্য ভালো, সেভেন সেটা শুনে বুঝে গেল কোনো একজন হান্টার বিপদে পড়েছে। সে সঙ্গে সঙ্গে অন্য হান্টারদের নিয়ে সেই জঙ্গলের দিকে দৌড়ে গেল যেদিক থেকে হুইসেলের শব্দ এসেছিল। সেখানে গিয়ে তারা দেখল জেন আহত অবস্থায় কাঁদতে কাঁদতে বলছে, ক্রে ঠিকই বলেছিল, জঙ্গলের ভিতরে একটা ভয়ঙ্কর স্লাইম আছে। কিন্তু সে পুরো কথা শেষ করার আগেই সবাই দেখতে পেল সেই নেকড়েটাকে, যেটা স্লাইমে পরিণত হয়েছিল। ওটার শরীর লম্বা হয়ে যাচ্ছে, চিৎকার করছে, আর আবারও বড় হতে শুরু করেছে। সেভেন তখনই তার প্রাচীন তীর ছুঁড়ে ওটাকে মারার চেষ্টা করল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো তীরই তেমন কাজ করল না, শুধু সামান্য একটু আঘাত লাগল। তখনই তালিয়ার অ্যান্টিডোটের কথা মনে পড়ল। সেভেন দ্রুত সেটা নিয়ে নেকড়েটার সামনে ছুঁড়ে মারল। নেকড়েটা ওটার উপর পা রাখতেই শরীর ফুলতে শুরু করল। সবাই ভাবল এবার বুঝি কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ হয়ে মারা যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই হল না, বরং ওটার শক্তি আগের মতোই রয়ে গেল। ওই মুহূর্তে সেভেন ক্রেয়ের ওপর ভীষণ রেগে গেল। সে মনে মনে ভাবল ক্রে হয়তো ধরে নিয়েছিল সব হান্টার তার আর তার দলের মতোই শক্তিশালী, তাই সাহায্য করতে না এসে উল্টো শতাধিক হান্টারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যদিও সে সাহায্য করার কথা দিয়েছিল। ঠিক তখনই স্ট্রাই সেখানে এসে বলল, ক্রে আমাকে পাঠিয়েছে, কারণ সে জানত পরিস্থিতি তোমাদের জন্য আরও খারাপ হতে পারে। স্ট্রাইয়ের স্লাইমের বিরুদ্ধে বিশেষ ইমিউনিটি ছিল, তাই স্লাইমটা তাকে আঘাত করতে পারছিল না। সে একদম ভয় না পেয়ে ওটার কাছে গেল এবং ওটার শরীর আর এনার্জি পরীক্ষা করতে শুরু করল। তখন সে বুঝতে পারল যখনই ওটার শক্তি কমে যায় তখনই তার মানা এনার্জি আবার নতুন করে তৈরি হয়ে যায়। তবে ভাগ্য ভালো, স্ট্রাইয়ের কাছে তালিয়ার চেয়েও শক্তিশালী অ্যান্টিডোট ছিল। সে সেটা নেকড়েটার উপর ব্যবহার করতেই কাজ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই দানবটা বিস্ফোরিত হল, আর সবাই তার ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পেল। পরে জানা গেল গিল্ড মাস্টার নিজেই স্ট্রাইকে সেখানে নিয়ে এসেছিল। এরপর স্ট্রাই রাজধানীর তদন্তকারীদের সঙ্গে জরুরি মিটিং চাইল, কারণ সে জানত এই ঘটনার পেছনে আসল অপরাধীকে। সত্যিই কিছুক্ষণ পর তদন্তকারীরা এসে পৌঁছল। তখন স্ট্রাই তাদের বলল, এই সব কিছুর জন্য দায়ী হল লর্ড সর্সারার। তার কাছে এমন এক ধরনের উন্নত মানা এনার্জি আছে যেটা দানবদের শক্তি আরও বাড়িয়ে দেয়। আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করবে না, তাই অনেকদিন ধরেই আমি তাকে গোপনে তদন্ত করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত তার গোপন ঘাঁটির খোঁজ বের করতে পারিনি। ঠিক তখন তালিয়া কথা বলে উঠল, আমার মনে হয় তার গোপন ঘাঁটি মাটির নিচে কোথাও, কারণ সে চায় না কেউ সেটা খুঁজে পাক, বিশেষ করে সে যেহেতু আইনের চোখে পলাতক অপরাধী। স্ট্রাই তার বুদ্ধির প্রশংসা করে বলল, সত্যি বলতে এই বিষয়টা আমি আগে কখনো ভাবিইনি। এরপর সে হান্টারদের কাছে ক্ষমা চেয়ে বলল, আমি শক্তির দিক থেকে তোমাদের সাহায্য করার মতো যথেষ্ট শক্তিশালী না, তবে জ্ঞান আর তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করতে পারবো। স্ট্রাইয়ের কথা শুনে সেভেন বলল, স্ট্রাই খুব ভয়ঙ্কর যোদ্ধা, ঠিক সোরো দলের অন্য সদস্যদের মতোই। ওই দলে কোনো দুর্বল মানুষ নেই, সবাই নিজেদের শক্তির চূড়ান্ত পর্যায়ে আছে। এদিকে একই সময় লর্ড সর্সেরারের সহকারী ফ্লেক জানতে পারল সোফিয়া তাদের একে একে স্লাইম ইনজেক্ট করা দানবগুলো ছেড়ে দিতে বলেছে, কিন্তু সে যখন সোফিয়ার কথা জিজ্ঞেস করল তখন জানতে পারল সোফিয়া বেঁচে নেই, সে বাইরে গেছে ক্রে আর হান্টারদের ওপর আক্রমণের নিজের পরিকল্পনা চালিয়ে যেতে। এটা শুনে ফ্লেক ভীষণ রেগে গেল। সে বলল, ক্রে আর স্ট্রাইয়ের সামনে দানব ছাড়তে বলছে, এটা তো সরাসরি আত্মহত্যা। সোফিয়া বুঝতেই পারছে না সে 10 হান্টারের মধ্যে সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে লড়ছে। আমার মনে হয় ওর কেমিস্ট্রি আর
এক্সপেরিমেন্ট নিয়েই থাকা উচিত। যুদ্ধের ব্যাপারগুলো আমার মতো লোকদের ওপর ছেড়ে দেওয়া দরকার। এরপর সে সিদ্ধান্ত নিল সোফিয়ার কথা মানবে না, বরং একসাথে সব দানব ছেড়ে দেবে, যাতে তারা দল বেঁধে আক্রমণ করে সহজেই সবাইকে শেষ করে দিতে পারে। অন্যদিকে স্ট্রাই সেই অপরাধীদের জিজ্ঞাসাবাদ করছিল যারা নেকড়েটার শরীরে ইনজেকশন দিয়েছিল। সে তাদের কাছ থেকে লর্ড সর্সারারের গোপন ঘাঁটির অবস্থান জানার চেষ্টা করছিল, কিন্তু ওই দুই লোক তার প্রতি এতটাই অনুগত ছিল যে তারা তার বিরুদ্ধে একটা কথাও বলতে রাজি হল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্ট্রাই কনফেশন এলিক্সির নামের এক বিশেষ ওষুধ ব্যবহার করার সিদ্ধান্ত নিল। এই ওষুধ কেউ খেলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সব সত্য কথা বলে দেয়। কিন্তু সে তাদের জোর করে সেটা খাওয়ানোর আগেই তদন্তকারীরা তাকে থামিয়ে দিল। তারা বলল, এই ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ, কারণ এর ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এতে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে, এমনকি পাগলও হয়ে যেতে পারে। শুধু আমরা তোমার উপর বিশ্বাস করেছি বলে এটা না যে তুমি নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে অপরাধীদের জিজ্ঞাসাবাদ করবে, তাও আবার আমাদের সামনেই। তুমি আমাদের বিশ্বাসের ভুল ব্যবহার করেছ। ঠিক তখন স্ট্রাই তাদের বোঝানোর চেষ্টা করল যে সর্সারার লর্ডের আস্তানার খোঁজ বের করার আর কোনো উপায় ছিল না, আর সে কখনোই ওই লোকদের ক্ষতি করতে চায়নি। কিন্তু তদন্তকারীরা কিছুতেই মানতে রাজি হল না। শেষে স্ট্রাই স্বীকার করল যে অসুখটা আসলে নকল ছিল। সে শুধু তাদের প্রতিক্রিয়া পরীক্ষা করছিল, কিন্তু তারা তার পুরো পরিকল্পনাই নষ্ট করে দিয়েছে। নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য সে সবার সামনে নিজেই সেই ওষুধ খেয়ে ফেলল। তারপর বলল, খুব দেরি হওয়ার আগেই আমি নিজের উপায়েই সর্সারার লর্ডের আস্তানার খোঁজ বের করব। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে একটা ভয়ঙ্কর দানব বের হয়ে এলো। সবাই খেয়াল করল এটার রং আগের দানবটার থেকে আলাদা। স্ট্রাই তখন বলল, প্রতিটা দানবকে আলাদা মাত্রায় মানা দেওয়া হয়, আর সেই আলাদা মানার কারণেই তাদের রং আর ক্ষমতা এক এক রকম হয়। এরপর সে সবাইকে একটা পরিকল্পনা বুঝিয়ে দিল। কিভাবে হান্টারদের পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে দানবটার বিরুদ্ধে লড়তে হবে সেটাও বুঝিয়ে বলল। বিশেষ করে তাদের অ্যান্টিডট প্রায় শেষ হয়ে যাওয়ার কারণে পরিস্থিতি আরো কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু দানবটা হান্টারদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। কেউ কোনো আক্রমণ করলেও তাতে তেমন কোনো কাজ হচ্ছিল না। স্ট্রাই নতুন কোনো পরিকল্পনা ভাবার আগেই আরও একটা দানব হাজির হল। এটার রঙও আলাদা ছিল। তারপর সেটা প্রথম দানবটার দিকে এগিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই দুই দানবের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর আরও দুইটা দানব এসে যোগ দিল। তখন তারা শিকারীর কথা পুরো ভুলে গিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। তখন সবাই বুঝতে পারল ভিন্ন ধরনের ওষুধ দেওয়া দানবগুলো একে অপরকে স্বাভাবিক শত্রু মনে করে, আর শেষ পর্যন্ত মরার আগ পর্যন্ত লড়াই করে। তখনই তারা বুঝল সোফিয়া কেন দানবগুলোকে একটার পর একটা ছাড়তে বলেছিল, একসাথে সব না। স্ট্রে বলল, যা হয়েছে সেটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার, কারণ আমরা কখনো একসাথে এতগুলো দানবকে হারাতে পারতাম না। এই খবর জাদুকর লর্ডের কাছে পৌঁছতেই সে সঙ্গে সঙ্গে সোফিয়ার সাথে যোগাযোগ করল। সোফিয়া প্রচণ্ড রেগে গিয়ে ফ্লিককে বকাঝোকা করতে লাগল, কারণ সে তার আদেশ না মেনে নিজের মতো কাজ করেছে। সে চিৎকার করে বলল, আমি সবকিছু খুব হিসেব করে পরিকল্পনা করেছিলাম, আমি কখনো হুটহাট কিছু করি না। তুমি যদি পরিকল্পনা মতো চলতে তাহলে এতক্ষণে আমরা জিতে যেতাম, কিন্তু তোমার বোকামির কারণে ওরা এখন আমাদের অবস্থান খুঁজে বের করার আরও সময় পেয়ে গেল। এই সমস্যা ঠিক করতে হলে দ্রুত আঘাত করতে হবে, আর আক্রমণের সব হেট্রেড ইটারদের ব্যবহার করতে হবে, কারণ শুধু ওরাই স্ট্রের শক্তির মোকাবিলা করতে পারবে। মনে রেখো ফ্লিক, আমি বলেছি সবাইকে, শুধু একজনকে না। এরপর জাদুকর লর্ড ফ্লিককে কঠোরভাবে আদেশ দিল সোফিয়ার পরিকল্পনা ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবেই পালন করতে। সে বলল, এটাই তোমার শেষ সুযোগ নিজের যোগ্যতা প্রমাণ করার আর বড় ভুলটা ঠিক করার। ফ্লিক প্রতিজ্ঞা করল সে নিজেই সব ঠিক করবে। অন্যদিকে স্ট্রে পুরো পরিস্থিতি খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছিল। সে জাদুকর লর্ডের লুকিয়ে থাকার জায়গা খুঁজছিল। দূর থেকে তালিয়া তাকে দেখছিল আর পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিল, কারণ একসময় স্ট্রেই ছিল তার শিক্ষক আর সঙ্গী যে সবসময় তাকে ছাড়িয়ে যেত। তালিয়ার মনে পড়ল স্ট্রের সাহস অসাধারণ ছিল। ভয়ঙ্কর পরীক্ষাগুলোতেও সে কখনো ভয় পেত না। মাঝে মাঝে তালিয়ার হিংসেও হতো, কারণ সে ভাবত কখনোই স্ট্রের মতো হতে পারবে না। স্ট্রের কথা ভাবতে ভাবতে তালিয়া বনের ভেতর হাঁটছিল। তখন তার দেখা হলো সেভেনের সাথে। এত রাতে তাকে জেগে থাকতে দেখে সেভেন অবাক হয়ে গেল। তালিয়া বলল, আমি শুধু এই অদ্ভুত পরিস্থিতির কথা ভাবছিলাম। সেভেন বলল, এর থেকে অদ্ভুত ব্যাপার হলো ওই অপরাধীরা শুধু তোমাকেই লক্ষ্য করছে। মনে হয় তোমার চুলের অস্বাভাবিক রংটাই ওদের নজর কেড়েছে। তালিয়া তার কথায় সম্মতি জানালো। ঠিক তখন স্ট্রে গিল্ড মাস্টারকে জানালো যে সে জাদুকর লর্ডের অবস্থান খুঁজে পেয়েছে। সে সব শিকারীদের একত্র করল এবং জোরে সেই জায়গার নাম বলল। এটা শুনে বন্দীরা ভয়ঙ্কর রেগে গেল এবং চিৎকার করে বলল, না, এটা আমাদের নেতার আসল আস্তানা না। বন্দীরা চিৎকার করে বলল, নেতা সেখানে নেই। ওদের ভয় আর রাগ দেখেই স্ট্রে নিশ্চিত হয়ে গেল যে সে ঠিক জায়গাটাই খুঁজে পেয়েছে। অপরাধীরা আতঙ্কে চিৎকার করতে লাগল, সোফিয়া, আমাদের বাঁচাও। শিকারীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই সোফিয়া আবার কে? স্ট্রে বলল, সোফিয়া হল আমার সবচেয়ে বড় শত্রু। সে জাদুকর লর্ডের শিষ্য আর ডান হাত। তাকে যেন এক ভূতের মতো লাগে, যখন খুশি যেখানে খুশি হাজির হতে পারে, আর সেই কারণেই সে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন। স্ট্রের কথা শেষ হতেই শিকারীরা জাদুকর লর্ডের গোপন আস্তানার দিকে রওনা দিল।
পথে হঠাৎ ফ্লিক তাদের ওপর আক্রমণ করল। তার সাথে ছিল এক হেট্রেড ইটার, যে ভয়ঙ্কর বজ্রপাত ছুঁড়ে মারতে পারত। সব বজ্রপাত একসাথে স্ট্রেদের দিকে ধেয়ে এলো। ফ্লিক যখন ভাবল সবাই শেষ হয়ে গেছে, তখন সে গর্ব করে মাটিতে নেমে দাঁড়াল। শিকারীদের বিদ্যুতের আঘাতে পড়ে যেতে দেখে সে হেসে হেসে বলল, আমি জানতাম শুধু একটা দানব দিয়েই তোমাদের সবাইকে হারাতে পারব। এখন প্রমাণ হয়ে গেল সোফিয়ার পরিকল্পনা ভুল ছিল। এখন আমি নেতার কাছে গিয়ে বলবো কিভাবে আমি একাই তোমাদের শেষ করেছি। কিন্তু হঠাৎ সে অবাক হয়ে দেখল স্ট্রে তার সামনে একদম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। রাগে স্ট্রে বলল, কোন দানব দিয়ে আমাদের হারানোর কথা বলছ? এটা তো খুবই দুর্বল জাদু ছিল। এর চেয়ে অনেক শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে আমি প্রশিক্ষণ নিয়েছি। হঠাৎ স্ট্রে তার সাথে থাকা বন্দুক বের করে 7কে গুলি করল। সবাই অবাক হয়ে গেল, কিন্তু পরে বোঝা গেল বন্দুকটাতে বিশেষ ধরনের হিলিং ডোজ ভরা ছিল। সেটা শুধু 7কে সুস্থই করল না, তার শক্তিও ফিরিয়ে দিল। নতুন শক্তি পেয়ে 7 মুহূর্তেই সামনে ছুটে গিয়ে এক ঘুষিতেই ফ্লিকের সব শক্তি শুষে নিল। এরপর 7 দানবটার দিকেও এগিয়ে গেল, কিন্তু তার শক্তি দানবটার সমান ছিল না। ঠিক তখন গিল্ড মাস্টার নিজেই সামনে এসে দানবটার সাথে লড়াই শুরু করলেন, আর স্ট্রে ব্যস্ত হয়ে পড়ল অন্য শিকারীদের হিলিং পোটিয়ন খাইয়ে সুস্থ করে তুলতে। সবাই সুস্থ হয়ে উঠতেই তারা আবার দ্রুত জাদুকর লর্ডের আস্তানার দিকে রওনা দিল, যাতে সে পালানোর সুযোগ না পায়। অবশেষে তারা ঠিক সময়েই সেখানে পৌঁছে গেল। তারপর আক্রমণের পরিকল্পনা করতে লাগলো আর ঠিক করল কে আগে ভেতরে ঢুকবে। অন্যদিকে ক্রেও অবশেষে তার সঙ্গী শিকারীদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে এটা তার নিজের ইচ্ছায় হয়নি, কারণ সত্যি বলতে সব বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সে যেতে চাইছিল না। কিন্তু লিজ বারবার জোর করতে থাকায় আর তাকে সবসময় রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ায় শেষ পর্যন্ত সে রাজি হতে বাধ্য হল। ক্রে, লিজ আর টিনোকে সাথে নিয়ে সেই জায়গায় পৌঁছালো যেখানে বজ্রপাত হয়েছিল। লিজ আত্মবিশ্বাসের সাথে বলল, এই আঘাত খুব দুর্বল ছিল, নিশ্চয়ই কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু টিনোর মনে অন্যরকম অনুভূতি হচ্ছিল। তার মনে হলো আঘাতটা অনেক শক্তিশালী ছিল, আর এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। অন্যদিকে ফ্লিকের ঘটনার খবর যখন জাদুকর লর্ডের কাছে পৌঁছালো, তখন সে প্রচণ্ড রেগে আর হতাশ হয়ে বলল, ফ্লিক সব সময়ই একটা বোকা। এরপর সে সিদ্ধান্ত নিল তার শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করবে, যাতে শিকারীদের ধ্বংস করে নিজেকে বাঁচাতে পারে। সে তাদের গবেষণার সবচেয়ে শক্তিশালী সৃষ্টি সক্রিয় করল এবং বলল, এটাই আমাদের কাজের সর্বোচ্চ ফল। এই দানব আকাশা। প্রস্তুত হও শিকারীরা, কারণ আকাশা তোমাদের সবাইকে শেষ করে দেবে। তার সামনে কেউ টিকতে পারবে না। এরপর সত্যিই ভয়ঙ্কর দানব আকাশা শিকারীদের সামনে হাজির হল। তবে সে একা ছিল না, তার সাথে ছিল হেট্রেডিটাররাও। তাদের মারাত্মক বজ্রপাত পুরো যুদ্ধক্ষেত্রকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। শিকারীরা যতই শক্তিশালী আর দক্ষ হোক না কেন, তারা এই ভয়ঙ্কর দানবদের সামনে টিকতে পারছিল না। বিশেষ করে আকাশা, যে সামনে যা পাচ্ছিল সব ধ্বংস করে দিচ্ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে লিজ যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেল। চারপাশের ধ্বংসযজ্ঞ দেখেই তার চোখে আগুন জ্বলে উঠল। সে সরাসরি আকাশার দিকে ছুটে গিয়ে চিৎকার করে বলল, এবার আসল যুদ্ধ শুরু হবে। এদিকে সুযোগ বুঝে অপরাধীরা নিজেদের বাঁধন খুলে ফেলল আর দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে গেল। সেই সময় ক্রে এখনও টিনোর সাথে রাস্তায় ছিল। টিনো তাকে খুব সতর্কভাবে পাহারা দিচ্ছিল। ক্রের চেহারাটা কিছুটা অদ্ভুত লাগছিল, আর তার চোখের দৃষ্টিও বদলে গিয়েছিল। কিন্তু টিনো সেটা খেয়ালই করল না, বরং সে কথা বলতে বলতে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এই জঙ্গলটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। ক্রে শান্তভাবে উত্তর দিল, এটা স্বাভাবিক টিনো, আমরা তো জঙ্গলে একা নয়। আশেপাশে অনেক পশু পাখি আর অন্য প্রাণী থাকতেই পারে, তাই তাদের উপস্থিতি টের পাওয়া অস্বাভাবিক কিছু না। আর তুমি তো জানো আমি শান্তি পছন্দ করি, তাই ওদের বিরক্ত না করেই চলো আমরা আমাদের পথেই এগিয়ে যাই। আসলে অপরাধীরা সত্যি গাছের আড়ালে লুকিয়ে তাদের দেখছিল, আর ক্রের কথা শুনে তারা ভাবল সে ইচ্ছা করেই তাদের পালাতে দিয়েছে, যাতে পরে ফাঁদ পেতে ধরে ফেলতে পারে। এদিকে ক্রের চোখ ঝাপসা দেখছিল বলে সে টিনোকে সামনে হাঁটতে বলল, আর নিজে তার পেছনে চলতে লাগলো। একই সময় যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর লড়াই চলছিল, বিশেষ করে আকাশা আর লিজের মধ্যে। লিজ এমন একজন ছিল যে যাই হোক কখনো হার মানত না, তাই সে নিজের সব শক্তি দিয়ে আকাশার বিরুদ্ধে লড়ছিল। আকাশা তার আঘাতে কোনো প্রভাব না পড়ায় লিজ আরও রেগে গিয়ে শক্তি বাড়াতে লাগলো। 1 মিনিটের মধ্যেই সে ডজনের পর ডজন আঘাত করল, কিন্তু তারপরেও আকাশার শরীরে সামান্য দুর্বলতাও দেখা গেল না, বরং সে পাল্টা আঘাত করে লিজের পায়ে আঘাত করল। এটাই ছিল প্রথমবার যখন লিজ যুদ্ধে আহত হল, আর এতে সে ভীষণ রেগে গেল। ঠিক তখন স্ট্রাইড তাকে শান্ত করার চেষ্টা করে বলল, থামো লিজ, আমরা ওকে হারানোর অন্য উপায় বের করব। কিন্তু লিজ রাগের সাথে চিৎকার করে বলল, আমি তোমাদের মতো দুর্বল না, এই দানবকে আমি নিজেই শেষ করব। ঠিক সেই মুহূর্তে টিনোকে সাথে নিয়ে ক্রে সেখানে পৌঁছল। স্ট্রে বলল, এবার যুদ্ধ শেষ হবে। কিন্তু লিজ আফসোস করে বলল, দুর্ভাগ্য, সময় শেষ হয়ে গেছে। আমি চেয়েছিলাম ক্রে আসার আগেই এই দানবটাকে মেরে ফেলতে, যাতে কোনো বিপদ কখনো তার কাছে পৌঁছতে না পারে। এরপর আকাশা যখন ক্রেকে দেখল, তখন সে সরাসরি তার দিকে ঝাঁপিয়ে পড়ল।
যেন এতক্ষণ যা কিছু করছিল সবই শুধু সময় নষ্ট, কারণ তার আসল লক্ষ্য ছিল শুধু ক্রেকে ধ্বংস করা। আকাশা ক্রের কাছে পৌঁছানোর আগেই সবাই আতঙ্কে জমে গেল। টিনো এক মুহূর্ত দেরি না করে সামনে দাঁড়িয়ে গেল, নিজের জীবন দিয়েও ক্রেকে বাঁচানোর জন্য প্রস্তুত হয়ে। কিন্তু তখন এমন কিছু ঘটল যা দেখে সবাই অবাক হয়ে গেল। হঠাৎ চারদিকে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ল, আর সেই শক্তির কারণে আকাশা ক্রের কাছে পৌঁছানোর আগেই থেমে গেল। শুধু তাই না, মুহূর্তের মধ্যে সে বজ্রপাতের মতো ছিটকে গিয়ে পেছনের দেয়ালে আছড়ে পড়ল, তারপর একদম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। কারণ ক্রেয়ের শক্তি আকাশাকে তার পূর্ণ শক্তির অবস্থাতেই এক আঘাত ছাড়াই হারিয়ে দিল। স্ট্রে যখন বলেছিল এবার যুদ্ধ শেষ হবে, তখন সে আসলে এটাই বুঝিয়েছিল। আকাশা হারার পর শিকারীরা অবশেষে জাদুকর মাস্টারের আস্তানায় ঢুকতে পারল, কিন্তু যেমনটা আশা করা হয়েছিল সেখানে গিয়ে তারা দেখল জাদুকর রড আর তার সৈন্যরা আগেই পালিয়ে গেছে। সেদিনের ঘটনা সেখানেই শেষ হল। পরের দিনও শিকারীরা একই জায়গায় ক্যাম্প করে থাকল। সেখানে গিল্ড মাস্টার সেভেনের সাথে কথা বলতে বলতে বললেন, গতকাল কি হয়েছিল দেখেছ? ক্রে কিভাবে এক মুহূর্তেই ওই দানবটাকে হারিয়ে দিল? সেভেন উত্তর দিল, হ্যাঁ আমি সব দেখেছি, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ক্রে তো তাকে ছুঁয়েও দেখেনি। তাহলে এত দূর থেকে সে কিভাবে নিজের শক্তি ব্যবহার করল? তবে গিল্ড মাস্টার তার কথায় বেশি গুরুত্ব দিলেন না, কারণ তিনি আগেই জানতেন ক্রেয়ের কোনো সীমা নেই। অন্যদিকে স্ট্রে ক্রেয়ের পাশে বসে বলল, তোমার শক্তি সত্যি অবিশ্বাস্য ক্রে, তুমি আমাদের সবাইকে ওই দানবটার হাত থেকে বাঁচিয়েছ, এজন্য আমরা তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমরা দুঃখিত যে তোমাকে ছাড়া মিশন শেষ করতে পারিনি, কিন্তু এখন তুমি বিশ্রাম নিতে পারো। আমি তোমার বদলে এই মিশন চালিয়ে যাব, আর আমি কথা দিচ্ছি এবার আমি নিজ হাতে জাদুকর মাস্টারকে ধরব এবং আর কখনো পালাতে দেব না। অবশ্য ক্রে তাতে রাজি হয়ে গেল, কারণ সত্যি বলতে এই মিশন নিয়ে তার খুব একটা আগ্রহ ছিল না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিরাপদে থাকা, আর আগের রাতে সে কিভাবে আকাশাকে হারিয়েছিল সেটাও সে নিজে জানত না, কারণ তখন চারপাশ অন্ধকার ছিল আর সে আসলে কিছুই ঠিকমতো দেখতে পারেনি। সেই সময় অন্ধকার জাদুকরটা নতুন একটা জায়গায় লুকিয়েছিল। এর আগে শিকারীরা যেসব অপরাধীকে ধরেছিল তাদের কয়েকজন কোনোভাবে তার কাছে পৌঁছে যায়। তারা গিয়ে বলে যে সোফিয়া শিকারীদের সাথেই আছে আর তারা নিজেদের চোখে তাকে দেখেছে। তখন অন্ধকার জাদুকর বলল, যদি কেউ তার পরিচয় ফাঁস করে তাহলে হয় তাকে মেরে ফেলো, না হলে তাকে ব্যবহার করে ওদের ওপর চাপ দাও যতক্ষণ না তার কাছে পৌঁছতে পারো। এই কথা বলার পরই সে বুঝে গেল যে তাদের হার এখন শুধু সময়ের ব্যাপার। রাজধানীতে আর তাদের থাকার কোনো জায়গা নেই, ধরা পড়ার আগেই পালাতে হবে। তাই সে তার লোকদের আদেশ দিল সোফিয়ার কাছে যেতে, তাকে সাবধান করতে আর জানিয়ে দিতে যে তারা পালিয়ে যাবে। এদিকে ক্রে তদন্তকারী আর গিল্ড মাস্টারের সাথে বসেছিল। তারা বারবার জানতে চাইছিল কিভাবে সে দানবটাকে হারিয়েছে, কিভাবে যুদ্ধের জায়গাটা আগে থেকেই জানত, আর তার কাছে আরও কোনো দরকারি তথ্য আছে কিনা। কিন্তু ক্রে আসলে কিছুই জানত না, সবই কেবল ভাগ্যের জোরে হয়ে গিয়েছিল। তাই সে বলল, দুঃখিত, এই মিশনের দায়িত্ব এখন স্ট্রাইয়ের হাতে। কোনো তথ্য জানতে চাইলে তার সাথেই কথা বলতে হবে। ঠিক সেই সময় অন্ধকার জাদুকরের লোকেরা টালিয়ার কাছে পৌঁছে যায়। সোফিয়ার সাথে চেহারার এত মিল ছিল যে তারা টালিয়াকেই সোফিয়া ভেবে বসে। তখন অন্ধকার জাদুকর তাকে বলল, ভালো কাজ করেছ সোফিয়া, এখন তুমি তোমার স্বাধীনতা ফিরে পেতে পারো আর এতদিন যে ছদ্মবেশে কাঁপতে কাঁপতে লুকিয়েছিলে সেটা ফেলে দিতে পারো। টালিয়া অবাক হয়ে বলল, সোফিয়া, না, আমি টালিয়া, স্ট্রাইয়ের সহকর্মী। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না। সবাই নিশ্চিত ছিল যে সেই আসলে সোফিয়া, আর তার সাথে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, হয়তো স্মৃতি হারিয়ে ফেলেছে অথবা নিজের ওপর ভুল কোনো জাদু করে ফেলেছে। এই অবস্থার মধ্যেই টালিয়া আটকে ছিল যতক্ষণ না সোফিয়া সেখানে এসে তার পাশে দাঁড়ালো। দুজনের চেহারার মিল এতটাই অবিশ্বাস্য ছিল যে সবাই হতবাক হয়ে গেল। তখন সোফিয়া বলল, আমি জানি আমার চেহারা দেখে তোমরা অবাক হয়েছ, কিন্তু আমরা দুজন এক নই। সত্যি বলতে টালিয়া আমার মতো না, বরং আমিই তার মতো দেখতে। কারণ এটাই তার আসল রূপ, আর এখন আমি তোমাদের আমার সত্যিকারের রূপ দেখাবো। এরপর সেই মুহূর্তেই সোফিয়া তার আসল রূপ প্রকাশ করল। সবচেয়ে বড় ধাক্কাটা তখনই লাগলো যখন দেখা গেল সে দেখতে একদম স্ট্রাইয়ের মতো। অন্ধকার জাদুকর পুরো হতভম্ব হয়ে গেল। সে তো ভাবতেই লাগলো সোফিয়া হয়তো স্ট্রাইয়ের ছদ্মবেশ নিয়েছে। তখন স্ট্রাই হেসে বলল, হ্যাঁ, আমিই আসল স্ট্রাই, সোফিয়া বলে কেউ ছিল না। ওই পরিচয়টা আমি নিজেই বানিয়েছিলাম শুধু তোমার কাছে পৌঁছনোর জন্য। অন্ধকার জাদুকর, তোমার সব পরিকল্পনা আর ষড়যন্ত্র জানার জন্যই আমি এই নাটক করেছি। তাই তোমার প্রতি অনুগত হওয়ার ভান করেছি, তোমার শপথ নিয়েছি, এমনকি তোমার শিষ্য আর ডান হাতও হয়েছি। সবকিছুই ছিল একটা চাল। সে আরও বলল, আমি তোমার ল্যাব আর এর ভয়ঙ্কর জিনিসগুলো দখল করতে চেয়েছিলাম, কারণ এগুলো খুবই বিপজ্জনক। ভালো কাজে ব্যবহার না করলে এগুলো অশুভ শক্তিতে পরিণত হবে, আর সেটা হবে ভয়াবহ। এখন সবকিছু আমার নিয়ন্ত্রণে। চিন্তা করো না, আমি এগুলো ঠিকভাবে সামলাবো, যেমন আমি আকাশাকে সামলেছিলাম। ক্রেয়ের উপর আঘাত করার আগেই আমি তাকে থামিয়েছিলাম, কারণ আমি জানতাম ক্রে যদি সরাসরি তার সামনে যেত তাহলে ধ্বংস হয়ে যেত। এই প্রজেক্টের পেছনে আমি অনেক পরিশ্রম করেছি, তাই এটাকে রক্ষা করব আর ভালো কাজে ব্যবহার করব। আর তোমার জায়গা হলো তোমার অপলাগী সঙ্গীদের সাথে কারাগারে। স্ট্রায়ের কথা শুনে অন্ধকার জাদুকর রাগে ফেটে পড়ল। একটা লেভ
লেভেল 2 অ্যালকেমিস্ট কিভাবে তাকে বোকা বানিয়ে জিতে গেল এটা সে মানতেই পারছিল না। প্রতিশোধ নেওয়ার জন্য সে তার সব র্যাথারদের স্ট্রাইয়ের উপর ছেড়ে দিল, কিন্তু আসল চমকটা তখনই দেখা গেল। দানবগুলো স্ট্রাইকে আক্রমণই করল না, কারণ শুরু থেকেই স্ট্রাইই ছিল তাদের প্রশিক্ষক। রাগে পাগল হয়ে অন্ধকার জাদুকর তার শেষ অস্ত্র ব্যবহার করল। নিজের জাদুর দণ্ড থেকে সে ফ্লেম স্ট্রাইক ছুড়ে দিল। এত ভয়ঙ্কর শক্তি ছিল সেটা যে এক আঘাতেই সব র্যাথার ধ্বংস হয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্ট্রাই আগুনের ভেতর থেকে প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। তার শক্তিতেও কোনো কমতি ছিল না। সে বলল, যতক্ষণ এটা আমার কাছে আছে আমি হারব না। এটা স্ট্রায়ার স্লাইম, এটা আমার নিজের তৈরি, আর এটা সব ধরনের মানা শক্তি শুষে নিতে পারে। অন্ধকার জাদুকর ভয়ে কাঁপতে লাগল। সে মনে মনে ভাবল, যদি এই স্লাইম সত্যিই মানা শক্তি খেয়ে ফেলে তাহলে তো পুরো পৃথিবীই ধ্বংস হয়ে যাবে, কারণ এই দুনিয়ার ভিত্তিই হল মানা। তখন স্ট্রাই বলল, আমি এখনও এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। তবে এটা শুধু তোমার মতো দুর্নীতিগ্রস্ত জাদুকরদের শক্তিই খেয়ে ফেলে। তার কথা শুনে জাদুকর লর্ডের মনে ভয় ঢুকে গেল। সে বুঝে গেল এবার তার শেষ সময় এসে গেছে। তাই স্ট্রাই তার কাছে পৌঁছানোর আগেই পালানোর প্রস্তুতি নিতে সে নিজের লোকদের আদেশ দিল। সত্যিই অন্ধকার জাদুকর পালানোর চেষ্টা করেছিল। কোনোভাবে সে বের হওয়ার দরজার কাছেও পৌঁছে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই বিশাল একটা দানব এসে সামনে এসে তাকে জোরে ধাক্কা মেরে আবার আস্তানার ভেতরে ফেলে দিল। দানবটা যখন নিজের আসল রূপ দেখালো তখন সেটা এত ভয়ঙ্কর লাগছিল যে সবাই আতঙ্কিত হয়ে গেল। তখন স্ট্রাই বলল, তোমার ল্যাবের জিনিসপত্র দিয়েই আমি এই দানবটা তৈরি করেছি, আর তোমাকে শেষ করবে আমি না, ও করবে। দানবটা ধীরে ধীরে জাদুকর লর্ডের দিকে এগোতে লাগল আর বারবার বলতে লাগল, আমি তোমাকে মেরে ফেলব, আমি তোমাকে মেরে ফেলব। এরপর সে জাদুকর লর্ডকে ধরে ফেলল, গলা চেপে ধরল আর শেষ পর্যন্ত তার জীবন সেখানেই শেষ করে দিল। এভাবেই সেই জাদুকর লর্ডের অশুভ শক্তির শেষ হয়ে গেল আর পৃথিবী তার হাত থেকে মুক্তি পেল। এরপর স্ট্রাই ক্রের কাছে গেল এবং জানালো যে তার মিশন সফলভাবে শেষ হয়েছে। তবে সে কখনোই বলেনি যে সেই সোফিয়ার ছদ্মবেশে ছিল, কিংবা পুরো ঘটনার সত্যিটাও কাউকে জানায়নি। শুধু তাই না, টালিয়ার স্মৃতিও মুছে দিয়েছিল, যেন সে সবকিছু ভুলে যায় আর কখনো সত্যিটা প্রকাশ না করতে পারে। স্ট্রাই শুধু ক্রের কাছে একটা অনুরোধ করল। সে বলল, ল্যাবের সব জিনিস তো সাম্রাজ্যে পাঠানো হবে, কিন্তু আমি একটা হেইট ইটার চাই। ক্রে রাজি হয়ে গেল। এরপর সে স্ট্রাইকে জিজ্ঞেস করল, তার সবচেয়ে বড় শত্রু সোফিয়ার কি হয়েছে? স্ট্রাই শান্তভাবে বলল, চিন্তা করো না, সোফিয়া আর কখনো ফিরে আসবে না। ক্রে ভেবেছিল স্ট্রাই হয়তো সোফিয়াকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে বুঝতেই পারেনি যে স্ট্রাই আর সোফিয়া আসলে একই ব্যক্তি ছিল। পরে ক্রে গিল্ড মাস্টার আর তদন্তকারীদের সাথে বসে ঠিক করছিল ল্যাব থেকে কোন কোন জিনিস সাম্রাজ্যে পাঠানো হবে। তখন ক্রে বলল, তোমরা সব জিনিস নিয়ে যেতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আকাশা নামের দানবটা আর একটা হেট ইটার চাই। তদন্তকারীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, এত ভয়ঙ্কর একটা প্রাণী তুমি কেন চাইছ? মজার ব্যাপার হল, ক্রে নিজেই ভাবত হেইট ইটার আসলে কোনো জাদুর ওষুধ ছাড়া আর কিছু না। তারপরও তদন্তকারীরা তার অনুরোধ মেনে নিল আর তাকে একটা হেইট ইটার দিয়ে দিল। ওই সময় স্ট্রাই ক্রেকে তার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ দিল। তারপর সে নিজের জিনিসপত্র গুছাতে চলে গেল, কারণ তাদের ক্ল্যানের সদর দপ্তরে ফিরে যেতে হবে। এদিকে গিল্ড মাস্টার ক্রের সাথে একা কথা বলতে চাইল। দুজন আলাদা হয়ে বসার পর সে বলল, শোনো, উৎসব তো শুরু হতে যাচ্ছে, তাই রাজধানী এখন বিভিন্ন জায়গা থেকে আসা মানুষে ভরে গেছে, আর আমি খবর পেয়েছি সেই অতিথিদের মধ্যেই একজন হলো আর্নাল্ড। গিল্ড মাস্টার বলল, শোনো, আর্নাল্ড কিন্তু সাধারণ কেউ না, সে সপ্তম স্তরের একজন শিকারী আর নিজের হাতে ড্র্যাগন পর্যন্ত মেরেছে। তারপর একটু থেমে আবার বলল, তবে তার একটা দুর্বল দিক আছে, সে গ্রামের ছেলে, মিস্ট ভিলেজ নামে ছোট্ট একটা গ্রাম থেকে এসেছে। ক্রে ঠান্ডা গলায় উত্তর দিল, সে সপ্তম স্তরের শিকারী আর আমি অষ্টম স্তরের। আমি চাইলে খুব সহজেই ড্র্যাগন মারতে পারি। তার আর আমার মধ্যে এমন কোনো পার্থক্য নেই যে আমি তাকে ভয় পাবো বা আলাদা সম্মান করব। ক্রের কথা শুনে গিল্ড মাস্টার বেশ স্বস্তি পেল। সে খুশি হয়ে ক্রের কাঁধে চাপড় দিল, তারপর সেখান থেকে চলে গেল। কিন্তু সে বুঝতেই পারেনি তার এই বন্ধুত্বপূর্ণ চাপড়টা আসলে ক্রের উপর প্রভাব ফেলেছিল। ভাগ্য ভালো ছিল যে ক্রে তখন প্রাচীন আংটিগুলোর একটা পরেছিল, তাই আঘাতের শক্তিটা তার শরীরে না গিয়ে আংটির মধ্যে চলে যায়। এর ফলে তার শরীরের সব মানা শক্তি শুষে নেওয়া থেকে সে বেঁচে যায়। এর কিছুক্ষণ পরই ক্রে আর স্ট্রাই রাজধানীর সদর দপ্তর ছেড়ে বেরিয়ে গেল। ঠিক তখনই আর্নাল্ড রাজধানীতে ঢুকছিল নিজের উপস্থিতি জানাতে দিতে। সে নিজের দলের সাথে বসে উৎসবে কি করবে সেটা নিয়ে কথা বলছিল। তখন তার দলের একজন বলল, রাজধানীর সবাইকে বুঝতে হবে আমরা কতটা শক্তিশালী দল। আমরা গ্রামের মানুষ বলে
কেউ আমাদের ছোট ভাববে না, সবাইকে আমাদের সম্মান করতে হবে, ভয়ও করতে হবে, কারণ আমাদের দলে আছে সবচেয়ে শক্তিশালী ড্রাগন স্লেয়ার আর্নল্ড। এই কথা শুনে আর্নল্ডের ভেতরে গর্ব আরো বেড়ে গেল। সেও তাদের কথার সাথে একমত হল। এদিকে ক্রে আর স্ট্রাই ক্ল্যানের সদর দপ্তরে পৌঁছে গেল। সেখানে স্ট্রাই প্রথমবারের মতো হেইট ইটারটাকে খাঁচা থেকে বের করল। তখনও সেটা ছোট ছিল আর দেখতে বেশ শান্ত স্বভাবের লাগছিল, তবুও আভা ওটাকে দেখে ভয় পেয়ে গেল। স্ট্রাই তাকে শান্ত করে বলল, ভয় পেও না, আমি এটাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যেন এটা কখনো আমাকে বা ক্রেকে আঘাত না করে। নিজেই দেখো, সত্যিই প্রাণীটা ক্রের কাছে এসে খেলতে শুরু করলো, তাকে জড়িয়ে ধরল, কিন্তু একটুও ক্ষতি করল না। ঠিক তখনই ক্রে বুঝতে পারল তার সব প্রাচীন আংটি থেকে মানা শক্তি ধীরে ধীরে শুষে নেওয়া হচ্ছে, আর দুর্ভাগ্যজনকভাবে তার কাছে থাকা সব প্রাচীন অস্ত্র আর জাদুর জিনিসের শক্তিও প্রায় শেষ হয়ে গেছে। সেগুলো দ্রুত আবার চার্জ করা দরকার। এই জিনিসগুলোই ছিল তার আসল শক্তির ভরসা। তখন জানা গেল এই সব প্রাচীন জিনিসে সবসময় শক্তি ভরে দিত তাদের দলের চতুর্থ সদস্য লিসা। এই কারণেই ক্রে স্ট্রাইককে জিজ্ঞেস করল লিসা তার মিশন থেকে কবে ফিরবে। স্ট্রাই উত্তর দিল, লিসার মিশন এখনো অনেক বাকি, ফিরতে অনেক সময় লাগবে। ক্রে চিন্তিত গলায় বলল, আমার সব জিনিস আবার চার্জ করতে হবে, আর লিসা ছাড়া এটা আর কেউ পারে না। স্ট্রাই তাকে শান্ত করে বলল, চিন্তা করো না, আমি সব সামলে নেব, সবকিছু আবার চার্জ করে দেব। এরপর স্ট্রাই ক্ল্যানের সব শিকারীদের একসাথে ডাকল। তারপর বলল, যেহেতু লিসা এখন এখানে নেই, তোমাদের মধ্যে কে তার এই দক্ষতাটা শিখতে চাও? মানা রিচার্জ করার ক্ষমতা পুরো গিল্ডেই খুব বিরল ছিল, আর এটা শেখাও ছিল ভীষণ কঠিন। তাই প্রথমে কেউ সাহস করে এগিয়ে এলো না, বরং দুইজন পরী মানুষদের দুর্বলতা নিয়ে হাসাহাসি করতে লাগল। তারা বলল, তোমরা তো কয়েকটা সাধারণ জিনিসও চার্জ করতে পারো না। ঠিক তখন এক নারী শিকারী হাত তুলল। সে বলল, আমি চেষ্টা করতে চাই। স্ট্রাই তখন ক্রের সংগ্রহ থেকে একটা সাধারণ আংটি তাকে দিল, যেন সে সেটাতে শক্তি ভরার চেষ্টা করে। অনেক কষ্ট করার পর অবশেষে সেই শিকারী আংটিটা আবার শক্তিতে ভরতে সফল হল। স্ট্রাইক খুশি হয়ে বলল, ভালো কাজ করেছ, এবার এগুলোও নাও, এগুলোতেও শক্তি ভরো। এতগুলো জিনিস দেখে শিকারী অবাক হয়ে গেলেও কিছু বলল না। সে আরও চেষ্টা করতে লাগল, যতক্ষণ না পুরোপুরি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন স্ট্রাই সবাইকে বলল, মানা রিচার্জ করার এই প্রশিক্ষণ তোমাদের নিজের শক্তিও বাড়াবে। যতবার তোমরা নিজেদের শক্তি শেষ করে ফেলবে, পরের বার শরীর আরও বেশি মানা তৈরি করবে, আর আমি সেটা আরও বাড়াতে সাহায্য করব। এরপর সে সেই শিকারীকে একটা বিশেষ ওষুধ দিল। ওষুধটা খাওয়ার পর মেয়েটা আবার জেগে উঠল, আর তার শক্তি আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেল। এটা দেখে সব শিকারী অবাক হয়ে গেল। তারা সবাই এই প্রশিক্ষণে যোগ দিতে চাইল। স্ট্রাইও রাজি হয়ে গেল। সে ক্রের সংগ্রহ থেকে এক একজনকে এক একটা অস্ত্র বা জাদুর জিনিস দিল, যেন তারা সেগুলোতে শক্তি ভরে অনুশীলন করতে পারে। এভাবেই লিসা ফিরে আসার আগেই ক্রের সব জিনিস আবার পুরোপুরি চার্জ হয়ে গেল। আর ক্রে, সে তো একেবারে অবাক হয়ে গিয়েছিল। স্ট্রাই তার জন্য এত পরিশ্রম করছে, এত শক্তি খরচ করছে, এটা ভেবে তার নিজেরই খারাপ লাগছিল। সে বুঝতেই পারেনি এতদিন স্ট্রাইয়ের ওপর কত বড় বোঝা চাপিয়ে দিয়েছিল। এদিকে এক অভিজাত প্রাসাদে আর্ক রাজ্যের এক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে দেখা করছিল। এই সেই লোক যে একসময় তাকে একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়েছিল। সেই অভিজাত ব্যক্তি আর্ককে বলল, ক্ল্যান ফার্স্ট স্টেপস ছেড়ে আমার সাথে সরাসরি কাজ করো। কিন্তু আর্ক ভদ্রভাবে ক্ষমা চেয়ে না করে দিল। সে বলল, আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে, হাজার কৌশলের মাস্টারের কাছ থেকে। সে আসলে ক্রের কথাই বলছিল। অভিজাত লোকটা আর্ককে আর কিছু বলতে পারল না, যদিও তার মনে হতো আর্ক শক্তির দিক দিয়ে ক্রের চেয়েও অনেক এগিয়ে। পরে দেখা গেল ক্রে আর স্ট্রাই একসাথে অ্যালিজার বাড়ির দিকে যাচ্ছে। তখন জানা গেল লিসা আর ইভা আসলে দুই বোন, যদিও তাদের স্বভাব একেবারেই আলাদা। ক্রে তাদের দুজনকে নিজেরা স্ট্রাইয়ের সাথে রাতের খাবারের দাওয়াত দিল। এরপর থেকে তারা প্রায় প্রতিদিনই একসাথে বাইরে যেত, খাওয়া দাওয়া করত, আর সন্ধ্যার সময় একসাথে কাটাত। কিন্তু একই সময় অন্যদিকে আর্নল্ডও সেই একই রেস্টুরেন্টে ছিল। সেখানে গিয়ে সে এক লোকের সাথে ঝামেলা শুরু করে দিল। আর্নল্ডের দলের একজন জোরে চিৎকার করে বলল, তুই কি জানিস না একে? এ হলো আর্নল্ড, ড্রাগন স্লেয়ার, সপ্তম র্যাঙ্কের শিকারী, চাইলে তোদের মতো দুর্বল লোকদের একাই হারিয়ে দিতে পারে। এই কথা শুনে লিজার খুব রাগ হলো। সে এমন ভাব করল যেন আর্নল্ডকে দেখে খুব মুগ্ধ হয়েছে। তারপর হাসি মুখে তার কাছে গিয়ে বলল যে তাকে একটা পানীয় খাওয়াবে। কিন্তু আর্নল্ড কাছে আসতেই লিজা হঠাৎ পুরো শক্তি দিয়ে তাকে আঘাত করল। আর্নল্ড সোজা মাটিতে গিয়ে পড়ল। এতেই শেষ না, আর্নল্ডের দলের যারা তাকে থামাতে এগিয়ে এসেছিল, লিজা তাদের সবাইকে একে একে মাটিতে ফেলে দিল। লিজার অসাধারণ শক্তির সামনে কেউই দাঁড়াতে পারল না। কিছুক্ষণের মধ্যেই আর্নল্ড আর তার পুরো দল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তারপর লিজা সবার সামনে বলল, যতদিন আমি এই শহরে আছি, কেউ এই শহরের মানুষকে ছোট করে কথা বললে তার পরিণতি এটাই হবে। পুরো রেস্টুরেন্ট তখন আনন্দে ফেটে পড়ল। সবাই লিজার নাম ধরে চিৎকার করতে লাগল আর তাকে ধন্যবাদ দিল, কারণ সে আর্নল্ড আর তার দলের সামনে শহরের মানুষের সম্মান ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এরপর কি হবে? আর্নল্ড কি এই অপমানের প্রতিশোধ নিতে চাইবে? আর এত উচ্চ মর্যাদা থাকার পরও ক্রেই কেন এত অস্বাভাবিকভাবে দুর্বল? এই সব রহস্য জানা যাবে আমাদের গল্পের দ্বিতীয় সিজনে। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব।
দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।